আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, এই ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের সবাইকে জানাচ্ছি আমি আমন্ত্রণ। এবং ইনশাল্লাহ আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, এই ক্লাস যারা যারা করবা তাদের জন্য কিন্তু বাংলার প্রথম পত্রে অনেক ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টারের পড়া একদম সম্পূর্ণরূপে হয়ে যাবে। তো তোমরা জলদি যে ক্লাসটা রয়েছে ক্লাসটাতে হচ্ছে কি জয়েন করো। আমি হলো কি দেখতে চাচ্ছি তোমরা তারা তারা কারা কারা ক্লাসটা জয়েন করছো। আমরা হচ্ছে এক্সাক্ট 10টা 30-এর একটু পরের সময় থেকে এই যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসে হচ্ছে গিয়ে ক্লাসটা বেসিক্যালি শুরু করে দিব। ওকে। তো দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন করেছো, আমার সাথে বিপন্তি জয়েন করেছো, আমার সাথে মারিয়াম জয়েন করেছো, আমার সাথে জারিন আছো, রিভা আছো আমাদের সাথে। সবাই একটু কাইন্ডলি বলো তো, গ্রুপে কি আমার লাইভটা দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? বাচ্চারা একটু কাইন্ডলি জানাও, গ্রুপে আমার লাইভটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা গ্রুপে লাইভটা এসছে কিনা, এটা একটু কাইন্ডলি সবাই আমাকে জানাও। ফারুক ইসলাম বলতেছে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রংপুর থেকে রাত জয়েন করেছে। তো যারা যারা জয়েন করছো একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমরা কে কোথা থেকে জয়েন করছো এই জিনিসটা হলো একটু বলে দাও, ঠিক আছে? তোমরা কে কোথা থেকে জয়েন করছো এটা বলে দাও, এবং তার আগে এটা বলো আমাদের গ্রুপে লাইভটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাকে জানানো। অনেক সময় দেখা যায় যে গ্রুপে হলো লাইভ আসতেছে না বা সামথিং লাইক দ্যাট, নানা রকম সমস্যা হয়। যদি কোনো প্রবলেম হয়ে থাকে ক্লাসের একদম শুরুতে আমরা জিনিসটাকে সর্ট আউট করে ফেলবো। ওকে। তো দেখতে পাচ্ছি আমার সাথে সালমা জয়েন করেছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রেহানা পারভিন জয়েন করেছো। আমাদের সাথে অল ক্লিয়ার, আচ্ছা অল ক্লিয়ার, তার মানে গ্রুপে লাইভটা দেখা যাচ্ছে। আচ্ছা বাচ্চারা, তোমরা যারা যারা আমার সাথে রয়েছো তাদেরকে আমি ছোট্ট রিকোয়েস্ট করব, প্রথমত লাইভটা শেয়ার করে দাও। আজকে আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, তোমরা কি আমার এই চ্যালেঞ্জটা নিবা? যারা যারা চ্যালেঞ্জটা নিতে চাও তারা কমেন্টে লেখো ইয়েস। আচ্ছা, লাইভা জয়েন করেছে মানিকগঞ্জ থেকে তামিম, বলছি ইয়েস ভাইয়া। তারপর রাহি বলছে ইয়েস ভাইয়া। শাহেদ বলতেছে দেখা যাচ্ছে। রিয়েলি নাইস। আমি তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ দিতে চাই, একটু কাইন্ডলি বলো তোমরা সবাই চ্যালেঞ্জটা নিবা কিনা। তোমরা সবাই চ্যালেঞ্জটা নিবা কিনা? তোমরা চ্যালেঞ্জটা নিলে কমেন্টে বলো ইয়েস ভাইয়া নিব। তোমাদের জন্য আজকে একটা স্পেশাল চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জটা আমি দেখতে চাই তোমরা সবাই নিতে আদৌ পারবা কিনা। ওকে। অলরেডি আমাদের সাথে 129 জন জয়েন করে ফেলছো। রিয়েলি গ্রেট। আচ্ছা, তোমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে, ওকে, তো সবাই বলতেছে যে নিব। সো যেহেতু সবাই বলছে নিব, তাই তোমার জন্য চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হলো, আজকে আমরা একটা টার্গেট নিব। টার্গেটটা হচ্ছে ক্লাস শেয়ারের ব্যাপারে। কারণ এত ইম্পর্টেন্ট একটা ক্লাস অবভিয়াসলি একা একা করলে মজা হবে না, আমাদের আরো অনেক ফ্রেন্ড লাগবে। কারণ আমরা সব ফ্রেন্ডদের সাথে আজকে এমসিকিউ সলভিং এর একটা কম্পিটিশন করব। সো ফ্রেন্ডের জন্য আমাদের কি করতে হবে, ফ্রেন্ডদেরকে আনার জন্য আমাদের প্রচুর পরিমাণে ক্লাসে শেয়ার করতে হবে। আজকে যদি 300, আজকে যদি ক্লাসের শেয়ার কাউন্ট 300 হয়, তাহলে তাহলে আজকের যে ক্লাসের স্লাইডটা আগামীকাল সকালবেলা 10টার সময় এই গ্রুপে আমি সবার জন্য উন্মুক্ত করে দিব। না হইলে দেখা যাবে যে কেউ এই স্লাইডটা পাচ্ছ না। তাই তোমাদেরকে বলবো, আজকে আমাদের শেয়ার করা টার্গেট হচ্ছে কি 300। সো তোমরা যদি অ্যাটলিস্ট 300 শেয়ার করতে পারো, তাহলে অবশ্যই 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 আগামীকাল সকাল 10টায় এই গ্রুপে তোমরা এই ক্লাসের স্লাইডটা হচ্ছে পেয়ে যাবে। সো তোমরা সবাই দ্রুততার সঙ্গে শেয়ার করো। এখন মজার ব্যাপার হচ্ছে, আমিও ক্লাসের স্লাইডটা চাই। যেহেতু আমিও ক্লাসের স্লাইডটা চাই, তাই আমিও এখন আমার অ্যাকাউন্ট থেকে ক্লাসটা শেয়ার করে দিব কয়েকটা ইম্পর্টেন্ট গ্রুপে। ওকে। সো দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে 245 জন জয়েন করে ফেলছো। রিয়েলি নাইস। সো সবাই দ্রুততার সঙ্গে ক্লাসে জয়েন করে ফেললো, যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কারোর মিস না হয়। আমি তোমাদেরকে বারবার বলতেছি এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চারা তোমরা কতখানি মানে জিনিসটা বুঝতেছো আমি জানি না, বাট এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে। আমি 5টা খুবই ইম্পর্টেন্ট গ্রুপে এই ক্লাসটা অলরেডি শেয়ার করে দিয়েছি। আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে 5টা খুব ইম্পর্টেন্ট গ্রুপে শেয়ার করে দিয়েছি। বাকিরাও হচ্ছে কি শেয়ার করো। শেয়ার করে তোমাদের হচ্ছে আহ কমেন্টে লিখে ফেলো শেয়ার ডান। শাহিনা আক্তার বলতেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কালকে আমার বাংলা এক্সাম, আমার লাক খুলে গেছে আলহামদুলিল্লাহ। আজকে শাহিনার একদম মানে যাবতীয় যেই মানে ডাউট, সেই ডাউট গুলা কিন্তু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এই একটা ক্লাস থেকে। আমরা ঠিক 10টা 35 থেকে মূল ক্লাসটা শুরু করবো। ওকে।
রুবাইয়া জিজ্ঞেস করছে, ভাইয়া আপনাদের সাজেশনটা কি এসএসসি এন্ড দাখিল দুইটার জন্য নাকি জাস্ট এসএসসির জন্য? বোথ, এসএসসি এবং দাখিল দুটোর জন্য বেসিক্যালি আমাদের এই যে ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি এবং দাখিল দুটোর জন্যই আমাদের এই ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের যে সকল ফ্রেন্ডরা রয়েছে এসএসসি বা দাখিলে পড়াশোনা করছে, ওদেরকে হচ্ছে সবাইকে হলো কি ইয়া করে দাও, মেনশন করে দাও। একজন বলছে, ভাইয়া আপনার সাজেশন কুমিল্লা বোর্ডের জন্য কিনা? অবশ্যই। এটা হলো কি সারা বাংলাদেশে যতগুলা বোর্ড আছে সবগুলা বোর্ডের জন্য আমাদের এই সাজেশনটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সবগুলা বোর্ড, সারা বাংলাদেশ জুড়ে যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ডের জন্য বেসিক্যালি আমাদের এই সাজেশনটা অ্যাপ্লিকেবল। ওকে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আচ্ছা আমি এখনই মূল যে ক্লাসটা রয়েছে মূল ক্লাস আমি এখনই হলো গিয়ে শুরু করে দিব। ঠিক আছে, ওকে, ডান। সো স্টুডেন্টস, আর দেরি না করি, অলরেডি তোমার 10টা 34 বেজে গিয়েছে। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে দেওয়া কথা অনুযায়ী এক্সাক্ট আমি 10টা 35 থেকে ক্লাসটা শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমাদের আজকে যে ক্লাসের টপিকটা প্রথমত তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা একটু কাইন্ডলি সবাই কমেন্টে জানাও যে সবাই আমাদের যে ক্লাসের ইনিশিয়াল যে স্লাইডটা বা ইন্ট্রোডাক্টরি স্লাইডটা দেখতে পাচ্ছি কিনা। আর তোমাদেরকে আরেকটা কথা বলি বাচ্চারা, আমাদের এসএমপি কোর্সে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ তুমি 3,000 টাকার কোর্স এখন 1,500 টাকায় পেয়ে যাবা। তো যারা যারা এই কোর্সটা পেতে চাও একটা প্রোমো কোড ইউজ করতে হবে, ফার্স্ট সিম SSM 26। তোমাদেরকে একটা জিনিস পিন কমেন্ট দিয়ে দিয়েছি, এটা একটু করে ফেলো। সো তোমরা যদি এটা করে এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে কিন্তু ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবে, হিউজ ডিসকাউন্ট দিয়ে দিছি। সো তোমরা সবাই জোরে সোরে কোর্সে জয়েন করে ফেলো। আচ্ছা, সো ভাইয়া ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু মেবি তোমার ইন্টারনেটটা ফিক্স করতে হবে। আমি আমার এন্ড থেকে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। তোমরা একটু সবাই জানাও যে আমার ক্লাস স্লাইড এখন দেখতে পাচ্ছ কিনা। ওকে, সবাই দ্রুততার সঙ্গে জানিয়ে ফেলো যে আমার ক্লাস স্লাইড দেখা যাচ্ছে কিনা। আর সবাই শেয়ার করো, শেয়ার করে কমেন্টে বলো ভাইয়া শেয়ার ডান। আজকে কোন গল্প পড়াবে? আজকে হলো গিয়ে ওমর ফারুক আর সেই দিন এই মাঠ এই দুটো কবিতা দিয়ে বেসিক্যালি আমরা শুরু করব। ওকে, তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের আজকে ক্লাসের কোন কোন টপিক পড়াবো। এর মধ্যে আজকে ক্লাসে যে যে টপিকগুলো পড়াচ্ছি এর মধ্যে আসলে কি কি থাকবে, আগে তোমাদেরকে ফুল ক্লাসের একটা ওভারভিউ দিয়ে নি। শুরুতে একটা কথা বলতেছি, ফুল ক্লাসের একটা ওভারভিউ দিয়ে নি। তো দেখো, ক্লাসে হচ্ছে কি আমাদের ফার্স্টে উমর ফারুক দিয়ে শুরু হবে। উমর ফারুকের সিকিউর যে গ আছে, সে সিকিউর ঘতে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, সেই প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা হচ্ছে গিয়ে ওই ঘ সাজেশন দিচ্ছি। তারপর তোমাদের দেখো জ্ঞানমূলকের যে তোমার সাজেশনটা, জ্ঞানমূলকের সাজেশন রয়েছে। তারপরে দেখো তোমাদের হলো গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন আমি সাজেশন হলো গিয়ে দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমি যদি আরেকটু অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ানোর সময় কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করে দিব। ব্যাখ্যা করার কারণে ওই টপিকটা কিন্তু একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এন্ড ইয়েস, যেটা তোমাদেরকে বলতেছিলাম, তোমরা যদি লাস্ট মান্থে এসে আমাদের এসএমপি কোর্সে ভর্তি হও 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। যেরকম আমাদের এসএনসি সায়েন্স বান্ডেলের দাম ছিল 3,000 টাকা, সেটা এখন 1,500 টাকা হয়ে গেছে, হিউজ ডিসকাউন্ট, একদম লাস্ট মোমেন্ট সেল। এরপরে সেই দিনে এই মাঠ এটার ক্ষেত্রে সেম, আমরা জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিব। তারপর হচ্ছে কি অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিব। এন্ড হচ্ছে এইদিকে এসে আমাদের হলো কি এমসিকিউ সলভিং হবে একদম ক্লাসের লাস্টে। আজকের ক্লাসের অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এমসিকিউ পার্টটা, কারণ প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বোর্ডে আসা। যেহেতু বোর্ডে আসা এমসিকিউ আমরা সলভ করবো, তার মানে বুঝতেই পারতেছো এই এমসিকিউ গুলো কতটা ইম্পর্টেন্ট। তো আমরা বোর্ডে আসা অজস্র এমসিকিউ বেসিক্যালি আজকে সলভ করব। তো তোমাদের যারা যারা আজকে জয়েন করে আছো, অলমোস্ট 500 স্টুডেন্ট আমার সাথে জয়েন করে ফেলছো। এই 500 স্টুডেন্টদেরকে একটাই রিকোয়েস্ট করব, কেউ আমাদের আজকে ক্লাস শেষ পর্যন্ত না দেখে যাবা না। যারা শেষ পর্যন্ত না দেখে যাবা তারা একদম বিশাল লস খাবা, যে লসের কোনো সীমা পরিসীমা নাই, এরকম একটা লস তোমরা খেয়ে যাবা, ঠিক আছে? সো হোপফুলি তোমরা এই ধরনের কোনো ভুল টুল করবা না আজকে। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের যে আজকের ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা হচ্ছে কি আমরা শুরু করে দেখি। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে প্রায় 515 জন স্টুডেন্ট জয়েন করে ফেলছো। ওকে, ডান।
তাহলে চলো এবার আমার যে মূল ক্লাসটা শুরু করে ফেলি। তো দেখো, আমাদের ফার্স্ট অফ অল ক্লাসের মধ্যে কি পড়াবো না পড়াবো কথাবার্তা বলে ফেলছি, এবার চলে আসো। প্রথমে চলে আসি উমর ফারুক যে কবিতাটা রয়েছে। উমর ফারুক কবিতার একদম সিকিউর যে গ আর ঘ এর সাজেশন রয়েছে, সে গ আর ঘ এর সাজেশনটা সেখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হলো মানব প্রেমের স্বরূপ। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু মানুষকে অত্যন্ত ভালোবাসতেন, এবং দেখা যাচ্ছে যে তাদের প্রতি যারা হলো গিয়ে তোমার নানান রকম সমস্যায় পড়ছে, নানান রকম হচ্ছে গিয়ে সামাজিক ভাবে হলো গিয়ে পিছিয়ে রয়েছে, তারা সবাই তারা সবাই কিন্তু ওমর রাদিয়াল্লাহর কাছ থেকে হলো গিয়ে দয়া পেতেন। তো এরকম একটা জায়গা থেকে তোমার এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং এটা কিন্তু আজকের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং এটা হচ্ছে তোমার গুরুত্ব নাম্বার 2 স্টার। এরপর দেখি উমর রাদিয়াল্লাহু আনহুর অড়ম্বর হলো গিয়ে তোমার জীবন আচরণ। অর্থাৎ তিনি যে জীবন যাপনটা করতেন অতটা হলো গিয়ে আড়ম্বরপূর্ণ ছিল না। এবং শুধুমাত্র হচ্ছে কি তাই না, তিনি তার সম্পূর্ণ যেই মানে জীবদ্দশায় ইসলামের খলিফা হওয়া সত্ত্বেও, আই রিপিট, ইসলামের খলিফা হওয়া সত্ত্বেও তিনি খুব হচ্ছে গিয়ে মানে নর্মাল লাইফ লিড করে গিয়েছেন। এই যে নর্মাল লাইফ লিড করে যাওয়ার বিষয়টা, এটা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে, এবং এটা হলো কি তোমার গুরুত্ব কয় স্টার, এটার গুরুত্ব হচ্ছে তোমার 3 স্টার। আচ্ছা, এক সেকেন্ড স্টুডেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কি 3 স্টার। এরপরে দেখি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মানবীয় গুণ, এইখান থেকে তোমাদের সবচেয়ে বেশি সিকিউ আসে। এখান থেকে সবচেয়ে বেশি হইলো কি সিকিউ আসে। এখন এখান থেকে কিভাবে সবচেয়ে বেশি সিকিউ আসে, তার কারণটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর যে গুণাবলী গুলা, ওই গুণাবলীকে ফোকাস করে, আই রিপিট, ওই গুণাবলীকে তোমার হচ্ছে গিয়ে ফোকাস করে তোমার কি হচ্ছে, ওই গুণাবলীকে ফোকাস করে তোমার আহ এক একটা সিকিউর যে উদ্দীপক গুলা তৈরি করা হয়। উদ্দীপক গুলা তৈরি করার পরবর্তী সময়তে কি দেখা যায়? দেখা যায় যে আমাদের আহ ওই গুণাবলীগুলোকে সেন্টার করে সিকিউর যে গ নম্বরে হলো কি তোমার জিজ্ঞেস করা হয় যে উদ্দীপকের সাথে উমর রাদিয়াল্লাহু আনহুর আর কোন দিকটা হচ্ছে কি সাদৃশ্য রয়েছে, কোন দিকটা সাদৃশ্য বিদ্যমান, বা কোন দিকটা বৈসাদৃশ্য বিদ্যমান। এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হয়েছে। 2 নাম্বার পয়েন্ট, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় নিষ্ঠার স্বরূপ। অর্থাৎ তিনি যে হলো কি নিষ্ঠাবান, সেটার যে স্বরূপটা, সেটার কথা এখানে বলা হয়েছে। এবং সাম্যবাদ দৃষ্টিভঙ্গি, এই দুইটা অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে ইউজুয়ালি সিকিউ আসে না। সিকিউ মোস্টলি আসে তোমার এখান থেকে আর এখান থেকে, অর্থাৎ 2 আর 3 থেকে সবচেয়ে বেশি হচ্ছে কি তোমার সিকিউ আসে। ওকে, যাদের আগামীকালকে পরীক্ষা তাদের জন্য এই ক্লাস কত ফরজে আইন, অর্থাৎ এই ক্লাস করলে অবভিয়াসলি পরীক্ষা হলে কমন পড়বে। ওকে, আর আরেকটা বিষয়, তোমাদের যারা যারা হলো গিয়ে এই ক্লাসে জয়েন করছো, ক্লাসটা ফার্স্ট অফ অল শেয়ার দাও। ক্লাস যদি আজকে 300 শেয়ার না হয়, তাহলে কিন্তু এই স্লাইডটা কেউ পাবা না। খালি ক্লাস করলেই হবে না, স্লাইডটা কিন্তু পাইতে হবে, কারণ স্লাইডের মধ্যে একদম মূল যে সাজেশনটা হলো গিয়ে বিদ্যমান। সো যারা যারা হলো স্লাইড পেতে চাও, ক্লাসটা শেয়ার করতে হবে, টার্গেট 300 শেয়ার। 300 শেয়ার হলে আমি আগামীকাল সকাল 10টায় এই স্লাইডটা গ্রুপে দিয়ে দিব। ওকে, সো আগাই আমরা সামনের দিকে। আমরা ফার্স্ট অফ অল উমর ফারুক যে কবিতাটা রয়েছে, এই কবিতার যে সিকিউর যে পাঠ পরিচিতিটা, আসলে আমরা পাঠ পরিচিতি নিয়ে একটু কথাবার্তা বলি। কেমন সবাই শেয়ার লিখে কমেন্টে বলো শেয়ার ডান। সবাই শেয়ার লিখে কমেন্টে লেখো শেয়ার ডান। ওকে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায়পরায়ণতা, মানবতা ও মহত্বের অমর চিত্র কবিতাটিতে ফুটে উঠেছে। দেখো, যেটা আমি একটু আগে বললাম, তার ন্যায়পরায়ণতার বিষয়, মানবতার বিষয়, এবং তার যে মহত্ব রয়েছে, এই মহত্বর অমর চিত্র তোমার কবিতাটিতে ফুটে উঠেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর সাধারণ জীবনযাপন, প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা তার জন্য অটল মনোভাবের প্রতীক, এবং কবিতার প্রত্যেকটি স্তবকে তা হচ্ছে গিয়ে ফুটে উঠেছে। দেখো, আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটা এক্সপ্লেনেশন শোনো। উমর রাদিয়াল্লাহু আনহুর যে বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে গ্লোরিফাইড হয়েছে কবিতায়, সেটা হলো তাহা তারা মানে তার হলো কি ভৃত্য, তার যে অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্ট সহ তারা একটা মরুভূমি পার হচ্ছিল। ওই মরুভূমি পার হওয়ার সময় এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু আনহু নিজে উটের পিঠের থেকে নেমে যান, এবং উটের পিঠের থেকে নেমে তিনি তার যে ভৃত্য বা তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্টকে উঠে উঠতে বলেন। এবং উঠে উঠতে বলার পরে তিনি হচ্ছে গিয়ে ওই উটের দড়ি টেনে হলো গিয়ে তিনি সামনে হলো গিয়ে নিয়ে যাচ্ছিলেন।
জিনিসটা ইমাজিন করো, মানে কখনো কিন্তু এই ধরনের আমরা কাউকে হচ্ছে কি দেখি না যে হলো তার নিজের যে ভৃত্য রয়েছে ভৃত্যকে এরকম আরাম দেওয়ার চেষ্টা করে, বা ভৃত্যকে হচ্ছে গিয়ে ভৃত্যের প্রতি এক ধরনের মানবিকতা প্রদর্শন করে। এটা কিন্তু খুবই একটা রেয়ার কেস সিনারিও। আর এক্স্যাক্টলি রেয়ার কেসটা কার ক্ষেত্রে হয়েছিল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কার জন্য করেছিলেন? তিনি করেছিলেন তার যে ভৃত্য রয়েছে তার ভৃত্যের জন্য। এই যে তার মহানুভবতা, এই মহানুভবতার জায়গা থেকে তোমাদের সিকিউ প্রশ্নটা আসে, যেটা ইভেন্চুয়ালি তোমরা হলো বুঝো না। সো এইটা আজকের ক্লাসে হলো নোটটা হলো করে ফেলো, যে এই জায়গা থেকে যে উমর রাদিয়াল্লাহু আনহু যে মহানুভবতার জায়গাটা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমরা কি তার মহানুভবতার বিষয়টা বুঝতে পেরেছি? বুঝলে কমেন্টে লিখি ডান, বুঝলে কমেন্টে লিখি ডান। আবার আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, তো আবার আমরা স্ক্রিনে চলে আসলাম। এরপরে দেখি পরবর্তীতে মানবিকতার পরিচয়। তিনি মনে করেন মানুষ হয়ে মানুষের সেবা নেওয়ার অধিকার তার নেই, কারণ ইসলাম বলে সকলে সমান। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি তো মানুষ, আমি কেন অন্য আরেকজনের সেবা নেব? আমি অন্য আরেকজনের সেবা নিতে পারি না, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী অ্যাকর্ডিং টু ইসলাম সবাই হচ্ছে কি সমান, কেউ কারোর কম বেশি এরকম কোনো কিছু নাই। তাই এরকম একটা জায়গা থেকে আমরা হচ্ছে যে আহ বুঝতে পারি মানুষ হিসাবে আসলে আমাদের ইয়া করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে অন্যের সেবা নেওয়াটা উচিত, কারণ ইসলাম সেটা হলে বলেন। এবং এই জন্য ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি তার নিজ পুত্রকে শাস্তি দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন, যেটা তার চরিত্রকে অন্যরকম করে ফেলেছে। ওকে, ডান। সো আচ্ছা, যে আল্লাহর বান্দা হলো কে বলতেছে খেলা কে বলতেছে? আচ্ছা, ফারহান ভাই বলতেছে, তাহলে তো আর কিছু আমি বলতে পারতেছি না, নাহলে আমি বকা দিতাম। যাই হোক, এবার আমরা আসি এক নজরে এই সম্পূর্ণ যে গল্পটা কবিতাটা রয়েছে, সেই কবিতার মধ্যে কি কি ঘটনা ঘটছে দেখো। খলিফা উমর ফারুক হলেন আমিরুল মুমিনিন। এইটা কিন্তু তোমাদের জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমাদের জ্ঞানমূলকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো খলিফা উমর রাদিয়াল্লাহু কে, বা খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল? দ্য অ্যান্সার উইল বি আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন। লাস্ট মোমেন্টে এই ধরনের শর্টকাট সাজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই নোট ডাউন করো। এটা নোট ডাউন করো, নোট মিস তো এ প্লাস মিস, মনে রাখবা, নোট মিস তো এ প্লাস মিস, শেয়ার মিস তো এ প্লাস মিস, ক্লাসটাও শেয়ার করো। এরপর দেখি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তারপরে যদি আর কোনো নবী হইতেন সেই ব্যক্তি কি হতেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তার মানে দেখো উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কি পরিমাণ হচ্ছে মানবীয় গুণাবলী বিদ্যমান ছিল, যে মানবীয় গুণাবলীর কারণে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আখিরি জামানার শেষ নবী না হইলে আমার পরে নবী হইতেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। বুঝো বিষয়টা। এরপরের যে পার্টটা, উমর রাদিয়াল্লাহু আনহু পথ ছুঁতে পারেনি সদা প্রলোভন, বিলাস, বাসনা এবং ঐশ্বর্যের মত। দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি ছিলেন ইসলামী বিশ্বের খলিফা, খলিফায়ে রাশিদিনের একজন মহান শক্তিশালী হচ্ছে কি তোমার খলিফা। এই খলিফা চাইলে অনেক কিছু করতে পারতেন, তিনি বিলাসী জীবনযাপন করতে পারতেন, হারাম জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি সেটা চান নাই, তাই তিনি করেন নাই। এই যে বিষয়টা, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তারপরের যে পয়েন্টটা দেখো, উমর উমর ফারুক সাহারা পেরিয়ে চলেছিলেন একজন ভৃত্য এবং একটা উটনীর, আমরা সবাই জানি। উমর রাদিয়াল্লাহু নিজেকে ভাবতেন মুসলিমদের প্রতিনিধি এবং তার নিজের সুখ ও আরাম করার কোনো অধিকার নেই, এরকম একটা হলো গিয়ে অবস্থা। ঠিক আছে, ডান। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। এরপর দেখি এটা অতটা ইয়া না, মূল যদি 300টা শেয়ার হয়, আর যদি তোমরা হচ্ছে স্লাইডটা পাও, তাহলে তোমরা বাকিটা পেয়ে যাবে। এবার আসো, জ্ঞানমূলক সাজেশন ভাই অনেকগুলো আছে, প্রায় 28টার মতো। এবং আমি তোমাদের ফার্স্ট দিন ভাইয়া, দাঁড়ো এক সেকেন্ড, একটা মজার কথা বলি। এই স্লাইডটার মধ্যে উমর ফারুক থেকে 26টা জ্ঞানমূলক দেওয়া আছে, এবং আমি তোমাদের ফার্স্ট দিন ভাই আজকে 25 ফেব্রুয়ারি রাত 10টা 46-এ এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, এই 26টা যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, এই জ্ঞানমূলক প্রশ্ন থেকে বোর্ডে বলো, তোমাদের স্কুলে যে সকল মডেল টেস্ট চলতেছে মডেল টেস্টে বলো, এর বাইরে থেকে উমর ফারুক থেকে কোনো জ্ঞানমূলক আসবে না। বাট 26টা জ্ঞানমূলক তো পড়ানোর কিছু নাই, so আমি জাস্ট হলোকে আগায় যাব। তোমরা যদি ক্লাসটা শেয়ার করো, 300 শেয়ার হয়, যদি স্লাইডটা পাও, তাহলে তোমরা হচ্ছে কি এই 26টা যে জ্ঞানমূলক আছে, এই 26টা জ্ঞানমূলক পেয়ে যাবে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো তোমাদের নিজের ভালোর জন্যই শেয়ার দিস ক্লাস, যাতে সবাই 300টা শেয়ার হলে কিন্তু আমি স্লাইডটা সবার জন্য দিয়ে দিব, আমি মানে জনজনকে দিচ্ছি না। 300 শেয়ার হবে, আমি সবাই ক্লাসে দিয়ে দিব। শেয়ার করো এবং হচ্ছে স্লাইড ক্লাসটা নিয়ে ফেলো। ওকে,
সো আমি আবারও চলে যাচ্ছি আমাদের যে ম্যাসিভ আলট্রা সাজেশন মূলক বেসড যে ক্লাসটা চলতেছে, এটাকে আমরা বলতে পারি আলট্রা সাজেশন বেসড ক্লাস। ওকে, ডান। সো দেখো এখানে অনেকগুলো জ্ঞানমূলক রয়েছে। তোমরা যারা যারা স্লাইডটা পাবা, মানে ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে, তারা হচ্ছে কি বেসিক্যালি এই পুরা যে 26টা বলছিলাম না, 26টা আছে, এই 26টা জ্ঞানমূলক সাজেশন পেয়ে যাবা। এবং এই 26টার বাইরে একটা প্রশ্ন আসবে না, আই রিপিট, এই 26টার বাইরে হারাম একটা প্রশ্ন আসবে না, এটা আমার চ্যালেঞ্জ তোমাদেরকে। আগে এবার হচ্ছে কি আমরা 10টা অনুধাবনমূলক প্রশ্ন দিব। এবং এটাও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনুধাবনে যেগুলো আমি দিচ্ছি এটার বাইরেও একটা আসবে না। কয়েকটা অনুধাবন আমি একটা এক্সপ্লেইন করবো যাতে করে তোমাদের টপিকটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আগে দেখো, এশার আজান, আরে সেরা ফাহমিদা সুলতানা সবার আগে বলছে ভাইয়া ক্লাস শেয়ার ডান, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, এরপর দেখি। আচ্ছা, একজন বলতে 26টা থেকে কেন আসবে না? আরে বাবা, আমি তো এটাই বললাম, 26টা থেকেই আসবে, এর বাইরের থেকে আসবে না। বোঝো না আই গেস। ওকে, ডান। মিলনের আসা যাওয়া নিয়ে কথা বলো না, তোমার রেজাল্টই পরে হাওয়া হয়ে যাবে। সো মনোযোগ দিয়ে ক্লাস করা, ক্লাসে শেয়ার দাও। ক্লাসে শেয়ার টার্গেট 300। ওকে, এশার আজানকে প্রিয়হারা কান্নার সঙ্গে তুলনা করতে হয়েছে কেন? এশার আজানকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের স্মৃতি জড়িয়ে থাকায় কবি এশার আজানকে প্রিয়হারা কান্নার সঙ্গে তুলনা করেছেন। দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে নামাজের জন্য আহ প্রকাশ্যে আজান দিতে প্রচলিত ছিল না, কারণ কোরাইশদের ভয়ে মুসলমানরা উচ্চস্বরে আজান দেওয়ার সাহস পেত না। উমর ছিলেন কোরাইশ বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি প্রকাশ্যে আজান দিতে আর বাধা রইল না। উমর রাদিয়াল্লাহু পৃথিবী নেই, কিন্তু রাতের গভীরে এশার আজান ধ্বনিত হলে কবির কাছে তার প্রিয়হারা কান্নার মতো মনে হয়। বিষয়টা বোঝার চেষ্টা করো। প্রিয়হারা কান্না বলতে কি বোঝাচ্ছে? যে উমর রাদিয়াল্লাহু আনহু একজন প্রিয় মানুষ ছিলেন সবার কাছে, এবং তিনি ইসলাম গ্রহণ করার কারণে এশার আজান দেওয়ার যে রীতিটা, সেই রীতিটা মক্কায় ওই সময় এস্টাবলিশ হয়েছিল। কোরাইশরা যেটা করতে দিত না, সেটা এখন ঘরে ঘরে হচ্ছে। মহান আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ার ডাক সবাই পাচ্ছে, অর্থাৎ সবাই খুব একটি প্রিয় জিনিস অর্জন করতে পেরেছে। বাট কার বিনিময়ে অর্জন করতে পেরেছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ত্যাগের বিনিময়। উমর রাদিয়াল্লাহু এখন পৃথিবীতে নাই, তারপরে এখন আজান হচ্ছে। ঠিক সেরকম একটা জায়গা থেকে এটাকে প্রিয়হারা কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে। আর রে, জিহান বলতে শেয়ার ডান, শাবাশ, শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, ডান। আগাই তাহলে সামনের দিকে। আমিরুল মুমিনিন, একটু আগে বললাম না আমিরুল মুমিনিন জিনিসটা, ওইটাই দেখো কি জিজ্ঞাসা করতেছে। আমিরুল মুমিনিন বলতে কি বোঝায়? বিশ্ববাসীদের নেতা হিসাবে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল মুমিনিন বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ উমর ফারুককে আমিরুল মুমিনিন বা বিশ্ববাসীর নেতা বোঝানো হয়েছে, কারণ তিনি সমগ্র মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। পরের প্রশ্ন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি শুনে না মুয়াজ্জিন, ব্যাখ্যা করো। আমাদের কিন্তু এই যে ব্যাখ্যাটা বুঝতে হবে। দেখি এক সেকেন্ড, কে কি দুষ্টুমি করছো? এই বাচ্চারা কেউ দুষ্টামি করবে না। দুষ্টামি না করে তোমরা হচ্ছে গিয়ে মনোযোগ সহকারে ক্লাসটা করো, প্লিজ, আই রিকোয়েস্ট। দুষ্টামি না করে তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো, এবং হচ্ছে ক্লাস থেকে চলে যেও না, কারণ ক্লাসের লাস্টে আছে হলো গিয়ে মজা। কি মজা? আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ হবে। আজকে আমরা 50টা এমসিকিউ সলভ করবো এই দুইটা অধ্যায় মিলায়। এবং এখান থেকে দেখবে তুমি এমসিকিউ কমন পেয়ে গেছো। ভাই আজকে কমনের উপরে কমন ক্লাস, এই ক্লাস মানে 100 কমন। আগাই সামনের দিকে। উচ্চস্বরে আজান দিতে সাহস পেত না, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে। আচ্ছা, তোমার যে স্মৃতি যে শুনে না মুয়াজ্জিন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরে তোমার আজান দেওয়া শুরু হয়, এটা বেসিক্যালি বোঝানো হয়েছে। 4 নাম্বার প্রশ্ন, ঘোর পথে যদি মরি, সেই ভালো যাবে সেই পথ এই তব, ব্যাখ্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আদর্শবান ব্যক্তি বলে বিশ্বাস করতেন বলেই মূলত আলোচ্য উক্তিটা হলো করেছিলেন। ওকে, সো দেখি, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ন্যায় নিষ্ঠা বা নির্ভীক মহানায়ক। তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, সাহসিকতা হলো কি বিদ্যমান ছিল। তিনি ছিলেন আমিরুল মুমিনিন। তার তার আদর্শবান চরিত্রের চমৎকার সমন্বয় আশিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার পথে যদি কেউ মরে যায় তাহলে তিনি ধন্য হবেন। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর যে পার্সোনালিটি, সেটাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুগ্ধ, এবং সে মুগ্ধর জায়গা থেকে তিনি বলেছেন যে ঘোরে পড়েছেন এরকম একটা অবস্থা। সো এই জায়গা থেকে আলোচনাটি করা হয়েছে। বাচ্চারা
এতটুকু যে আমরা পড়লাম সবাইকে বুঝতে পারছি, একটু কমেন্টে জানাই। ওকে, ওকে, ওকে ভাইয়া। আরে অঙ্কন, তুমি তো আমার বাংলা ক্লাস করো না, এই জন্য হচ্ছে কি বলো বাংলা কঠিন লাগে। আমি বাংলা পড়ালে বাংলা কঠিন লাগে, বাংলা হচ্ছে কি ডাইলগ। আচ্ছা আগাই। সো দেখি, অনুধাবনমূলক প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখ্তে বসি। অর্ধ পৃথিবী, উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবী শাসন করছে ধুলার তখ্তে বসি। অর্ধেক পৃথিবী শাসন করছে দেখে উনি হচ্ছে তোমার বিশাল বড় কোনো সিংহাসনে এসে বসেই নাই। উনি বিশাল বড় কোনো সিংহাসনে এসে বসেই নাই, বরঞ্চ উনি কি করছে, উনি হচ্ছে ধুলার তখ্তে বসছে। ধুলার তখ্ত মানে হলো গিয়ে তোমার ধুলির সিংহাসন, ধুলা দ্বারা তৈরি যে সিংহাসন, সেটা। সো দেখা গেছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই যে তোমার সম্পূর্ণ উক্তিটা, উক্তি দিয়ে বোঝাচ্ছে তিনি খুব স্বাভাবিক সহজ সরল হচ্ছে কি তোমার জীবনযাপন করতেন। এবং দেখা গেছে যে তিনি একটি মসজিদের খেজুর পাতার চাটাইয়ে বসে অর্ধেক পৃথিবী শাসন করেছেন, এবং বিলাসী প্রাসাদ তিনি হইল গিয়ে অ্যাভয়েড করেছেন। এক কথা এখানে কবি বুঝাতে চেয়েছেন যে অর্ধেক পৃথিবী শাসন তিনি কিভাবে করেছেন, একদম খুবই অনাড়ম্বর ভাবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। সো হোপফুলি তুমি এতটুকু ক্লিয়ার। এখানে আরো বেশ কিছু এক্সাম্পল রয়েছে, আরো বেশ কিছু উদাহরণ রয়েছে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা যারা যারা এই ক্লাসে তাহলে জয়েন করবা, তারা যদি ক্লাসে শেয়ার করে দেবেন, 300 শেয়ার যদি হয়, তাহলে পুরো অনুধাবনমূলক 10টা টপ নচ অনুধাবনের যে সাজেশন দিয়ে দিচ্ছি, সাজেশন তোমরা পেয়ে যাবা। দ্যাটস ইট। আগাই। তো স্টুডেন্ট, একটা খুবই কমন বিষয়, আমাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা আছে, সেই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলতেছে। তো তোমরা যারা যারা এখন ভর্তি হবা, তোমরা 3000 টাকার সায়েন্সের কোর্স পেয়ে যাবা 1500 টাকায়। 750 টাকার মানবিক কোর্স পেয়ে যাবে 1300 টাকায়। আর 750 টাকার ব্যবসায়িক কোর্স পেয়ে যাবে 1300 টাকায়। অর্থাৎ তোমাদের এই জিনিসটা সর্বোচ্চ ডিসকাউন্ট বলতে কিছু নেই, 50% ডিসকাউন্ট দিচ্ছি। আর এই ক্ষেত্রে প্রোমো কোডটা ইউজ করতে হবে, প্রোমো কোডটা হচ্ছে এইটা, ফার্স্ট সিম SSC 26। যারা এই প্রোমো কোড ইউজ করবা তারা র্যাপিড ওয়েতে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে, বিশাল ডিসকাউন্ট। কথা না বাড়াই চলে যায় পরবর্তী কবিতা, কারণ আমরা এক্স্যাক্টলি আর 5 মিনিট পরে, এক্স্যাক্টলি 5 মিনিট, 8 মিনিট পরে, আর 8 মিনিট পরে আমরা র্যাপিড ফায়ারের মতো এমসিকিউ সলভ করা শুরু করবো। র্যাপিড ফায়ার, র্যাপিড ফায়ার, আধা ঘন্টার মধ্যে 50টা এমসিকিউ সলভ করবো। এটা হলো আমার তোমাদের কাছে আজকে ওয়াদা। আগাই। সো আমরা এবার শুরু করছি কি, আমরা শুরু করছি হলো কি আমাদের আজকের ক্লাসের পরবর্তী টপিক, সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ, এই এন্টার টপিকটার মধ্যে কি বোঝানো হয়েছে? এন্টার টপিকটার মধ্যে বোঝানো হয়েছে তোমার এখন মানে একটা জিনিসের এক্সিস্টেন্স এখন রয়েছে, কয়েকদিন পরে সেই এক্সিস্টেন্সটা থাকবে না। যেরকম এশিরীয় ব্যাবিলিয়ন আজ ধুলো হয়ে গেছে, তোমার হচ্ছে কি ব্যাবিলনীয় সভ্যতা, এশিরীয় সভ্যতা এখন ছিল, মানে আগে ছিল, এটা হলো গিয়ে বর্তমানে আর নাই। তো এরকম একটা জায়গা থেকে আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আমরা কি দেখতে পাই, এক্সিস্টেন্স কিছু একটা একদিন না একদিন থাকে না। খুবই সহজ হিসাব, আমি আজকে তোমাদের সামনে বসে এই লাইভটা হলো গিয়ে করাচ্ছি, ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী 30 দিন পরে এই লাইভটা আর ফেসবুকে থাকবে না। এই লাইভটা ফেসবুকে থাকবে না। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমাদের আসলে যে জিনিস এখন আছে, কয়েকদিন পর সেই জিনিসটা থাকবে না। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়, একটা স্বাভাবিক ফেনোমেনন। এন্ড এটা নিয়ে বেসিক্যালি সেই দিন এই মাঠ এই কবিতা রচনা করা হয়েছে। সো দেখো, ফার্স্টে যে মূল বিষয়টা বলা হয়েছে, মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে ধারণা। এটা নিয়ে রাজশাহী বোর্ড 23 এবং যশোর বোর্ড 23 প্রশ্ন আসছে। এখানে তোমার নশ্বরতা সম্পর্কে ধারণা বলতে কি বোঝানো, অর্থাৎ সবকিছু নশ্বর, সবকিছু একদিন না একদিন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি এরকম একটা জায়গা থেকে মানুষ ও পৃথিবীর সভ্যতার নশ্বরতা নিয়ে বেসিক্যালি ধারণা দেওয়া হয়েছে। ওকে, এরপরের পয়েন্টটা, মানুষের নশ্বরতার বিপরীতে প্রকৃতির চিরন্তনতা। মানুষ শেষ হয়ে যাবে বাট প্রকৃতি আজীবন রয়ে যাবে, এটা 3 স্টার। সে ধরো আজকে, সে ধরো আমি হচ্ছে কি মারা গেলাম, তোমাদেরকে বাংলা ক্লাস না থেমে থাকবে? অবভিয়াসলি না। হয়তো ফারহান ভাই পুরো বাংলা কোর্সটা টেনে নিয়ে যাবে, বা আমার জায়গায় একটা রিপ্লেসমেন্ট চলে আসবে। রিপ্লেসমেন্ট আসাটা প্রকৃতির জন্য খুবই একটা চিরন্তন বিষয়, খুবই একটা স্বাভাবিক বিষয়, কারণ প্রকৃতি কোনো জায়গায় শূন্যতা পছন্দ করে না। যে যেখানে রয়েছে সেখান থেকে সরে গেলে অন্য একজন মানুষ এসে সেই জায়গাটাকে রিপ্লেস করে ফেলবেন। আজকে আমি বাংলা পড়াই, আমি যদি আজকে থেকে বাংলা না পড়াইতে পারি, আমার জায়গায় অন্য আরেকটা ভাইয়া এসে তো আমার জায়গাটা রিপ্লেস করে ফেলবেন। সো প্রকৃতির নিয়মই এটা, যে কোনো কিছু লোকে চিরন্তন, মানে চিরন্তন সত্ত্বেও এটা কখনো হচ্ছে কি শূন্যতা প্রকৃতি অ্যাকসেপ্ট করবে না।
এন্ড এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, জাস্ট দেখো বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড 2022 সালে চারটা বোর্ডে, চারটা বোর্ডে কিন্তু এখান থেকে আসলে প্রশ্ন এসেছিল। 2022 সালে তোমার চারটা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছিল, বুঝতে পারছো? সো আমরা হচ্ছে কি আগাই সামনের দিকে। প্রকৃতির সৌন্দর্য ও মানুষের সৌন্দর্য বিকাশের সত্তার চিরন্তন ব্যাখ্যা, অর্থাৎ আমাদের যে প্রকৃতি রয়েছে, প্রকৃতির যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্য নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে, এবং এইখান থেকে কিন্তু উদ্দীপক আসা খুবই ইজি। প্রাকৃতিক সৌন্দর্যের উদ্দীপক দিয়ে বলবে সেদিন এই মাসে সাদৃশ্য কোন জায়গায়, প্রাকৃতিক সৌন্দর্য জায়গা থেকে তোমার সাদৃশ্যপূর্ণ বিদ্যমান। ওকে, আসলেই ভূমিকম্প হয়েছে? আমি একদম ক্লাসের মধ্যে ডিপ ডাউনে আছি দেখে আমি টেরও পাইনি। তোমরা আমার মতো ক্লাসের মধ্যে ডিপ ডাউন হতে হচ্ছে, টের না পাও, ঠিক আছে? ওকে, সো দেখি, এই তোবারক ভাইয়া, তোবারক নিও, পাশাপাশি আমার তোবারকটাও নিও, এই যে এখানে দিয়ে দিয়েছি। ফার্স্ট সেমিস্টার 26, তোমার হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করলে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। ওকে, এবার আসো, জীবনানন্দ দাশ ভাই কি বলছিল এই কবিতাটার মধ্যে, সেই দিন এই মাঠ কবিতার মধ্যে কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ও মানুষের স্বপ্নের অমরতার কথা তুলে ধরেছেন। পৃথিবীতে সভ্যতা ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ পৃথিবীতে যা হইল গিয়ে আছে, পৃথিবীতে যা হইল গিয়ে আছে তা একটা সার্টেন পিরিয়ড পরে অবশ্যই শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই যে শেষ হয়ে যাবার বিষয়টা, সেই জায়গা থেকে যদি হইল গিয়ে আমি চিন্তা করি, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে আমাদের সম্পূর্ণ পৃথিবী আহ একদিন না একদিন ধ্বংস হয়ে যাচ্ছে, বাট যেটা কিছুদিন আগেও এক্সিস্ট করতো। এটাই প্রকৃতির মানে চিরন্তন নিয়ম, যেটা আজ আছে সেটা আগামীকালকে থাকবে না, এরকম একটা হইলো গিয়ে বিষয়। আচ্ছা, বাচ্চারা দেখতে পাচ্ছি যে অনেকে বলছে ভূমিকম্প হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা হচ্ছে কি ভূমিকম্পের সময় কখনো হলো বেশি প্যানিক করব না, তবে একটা জিনিস তোমাদেরকে হচ্ছে গিয়ে বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবসময় হচ্ছে কি এই ধরনের বিপদে, যখন বিপদটা কেটে যাবে, বিপদটা কেটে গেলে সৃষ্টিকর্তার কাছে যার যার ধর্ম অনুযায়ী শুকরিয়া আদায় করবা যে আমরা সবাই নিরাপদে আছি। তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো, তোমরা কি সবাই নিরাপদে আছো? যদি সবাই নিরাপদে থেকে থাকো, একটু কাইন্ডলি কমেন্টে লেখো ইয়াস, বেশি কথা লেখা লাগবে না, কারণ যেহেতু হলো একটা ছোট্ট ভূমিকম্প হয়েছে। সো তোমরা একটু কাইন্ডলি কমেন্টে লেখো ইয়াস, এন্ড হচ্ছে গিয়ে সবাই যার যার সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাও যে কোনো প্রকার আমাদের বিপদ হয়নি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। একটু কাইন্ডলি কমেন্টে জানাও এটা, ঠিক আছে? আচ্ছা, ভূমিকম্প যে হয়েছে আমি অ্যাকচুয়ালি টের পাই নাই, তোমরা যারা যারা টের পেয়েছো অনেক হয়তো ভয় পেয়েছো, ভয় পাওয়ার কিছু নেই। একটু কমেন্টে জানাও যে তোমরা সবাই নিরাপদ রয়েছো। যারা যারা নিরাপদে আছো একটু কাইন্ডলি কমেন্টে বললে ইয়েস। ওকে, আচ্ছা, বোঝার দরকার নেই, বাট যেহেতু সবাই বলতেছে হয়েছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে হয়েছে, ঠিক আছে? ওকে, কুল। ঢাকায় মেবি ভূমিকম্পটা হয়েছে। আচ্ছা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক, সবাই হচ্ছে গিয়ে নিরাপদে থাকো। আমরা এবার আবারও হচ্ছে গিয়ে আমার যে ক্লাসটা রয়েছে, ক্লাসটার মধ্যে হচ্ছে রিজয়েন করে ফেলি, ঠিক আছে? আমরা এই বিষয়টা নিয়ে আর কোনো কথাবার্তা না বলি, যেহেতু মোটামুটি হলো গিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা সবাই হলো গিয়ে সেফে আছি। ওকে, ডান। সো আমাদের যে ক্লাসের জায়গাটা রয়েছে, ক্লাসের জায়গাটাতে আবারও আমরা গেট ব্যাক করি। ওকে, তো স্টুডেন্ট যেটা হলোকে বলতেছিলাম, কবি হলোকে বলেছে যে তাই তো চালতা ফুলে শিশির ভেজা গন্ধের ঢেউ বয়ে যায়। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমার ক বা সিকিউর যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সেই জ্ঞানমূলক প্রশ্নের জন্য অনেক বেশি হচ্ছে কি ইম্পর্টেন্ট। সেই জ্ঞানমূলক যে প্রশ্নটা রয়েছে, সেই জ্ঞানমূলক প্রশ্নের জন্য হচ্ছে কি অনেক বেশি হচ্ছে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডান। এরপর দেখি লাস্টে কি বলতেছে, কবি যখন থাকবে না তখন প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য নিয়ে মানুষকে স্বপ্ন ও স্বাদকে তৃপ্ত করে যাবে। চঞ্চলতা, লক্ষ্মী প্যাঁচার গান, খেয়া চলাচল কিছুই থেমে যাবে না। তাই তো কবি বলেন মানুষের মৃত্যু আছে কিন্তু জগতের সৌন্দর্যের মৃত্যু নেই। সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু পৃথিবীর এসব গল্প বেঁচে থাকবে চিরকাল। ওকে, ডান। হোপফুলি আমরা এতটুকু ক্লিয়ার। এরপর আসলে আমরা এক নজরে এক নজরে যে আমাদের এই সেই দিন এই মার যে কবিতাটা রয়েছে, চলো আমরা এই যে কবিতাটা এক নজর হলোকে দেখে ফেলি। ওকে, আহ ঠিক আছে। ওকে, একটা সেকেন্ড, আমার হুট করে একটু স্ক্রিনশটটা অফ হয়ে গেছে, আমি এটাকে ফিক্স করছি। এক্স্যাক্টলি, রওশন রওশন আরা বেশ ভালো কথা বলছো, আমরা সবাই সেফ আছি, এটাই হলো বড় কথা। ডান।
আচ্ছা, এবার আমরা এক নজরে সেই দিন এই মাঠ, এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা হলো গিয়ে একবার দেখে ফেলি। সো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে কি বলছে, পৃথিবীর সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু, অন্যদিকে সাথে এর বিনির্মাণ। অর্থাৎ সভ্যতা একদিকে হলো গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়, আর অন্যদিকে এটা হচ্ছে কি বিল্ডিং চলে। একদিকে এটা ক্ষয় হয় এবং অন্যদিকে হচ্ছে কি বিল্ড আপ হয়। বাচ্চারা বারবার বলতেছি, ক্লাসের শেয়ার যদি 300টা না হয় তোমরা কিন্তু এই মহা গুরুত্বপূর্ণ স্লাইডটা পাওয়া না। সো তোমরা ক্লাসটা শেয়ার করো। টার্গেট হচ্ছে কি 300। 300 শেয়ার হয়ে গেলে আগামীকাল সকাল 10টায় এই স্লাইডটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিব, সবার জন্য। না হলে তুমি এর আগে যে আমি 26টা জ্ঞানমূলক সাজেশন দিলাম, সাজেশনটা পাবা না। তারপরে হচ্ছে এখন আমি আরো 28টা জ্ঞানমূলক সাজেশন দিব, সেটাও তোমরা পাবা না। তো এটা পাইতে হবে, এই জন্য দ্রুত ক্লাসে শেয়ার দিয়ে কমেন্ট করে শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। ওকে। আগাই। কবির মতে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও নদী স্বপ্ন দেখবে নক্ষত্র খচিত আকাশ তলে। কবি, আচ্ছা, এর মানে কি বোঝানো হচ্ছে? নদী স্বপ্ন দেখবে নক্ষত্র খচিত আকাশ তলে। নদী ধারে যদি হচ্ছে কি হলো কি তোমরা শুয়ে যদি হচ্ছে কি তোমার আকাশের দিকে তাকাও, তার মানে কি দেখতে পাচ্ছ? সম্পূর্ণ আকাশটাকে তোমার এখানে দেখা যাচ্ছে না? তার মানে এক কথায় বলতেছে নদী আকাশের দিকে তাকায় স্বপ্ন দেখবে। কারণ সবকিছু ধ্বংস হয়ে গেলেও পৃথিবীর যে সকল ন্যাচারাল ইকুইপমেন্ট গুলো আছে বা ন্যাচারাল এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলা কিন্তু আসলে তোমার মানে জীবিত থাকতেছে। ওকে, শেষ হচ্ছে না, এরকম একটা অবস্থা। এরপর দেখি, কবি স্বপ্নকে তুলনা করেছেন সোনার সঙ্গে। তার মতে সোনার স্বপ্নের স্বাদ কখনো হলো কি ঝরে পড়বে না। যেটা তোমার হচ্ছে কি সোনার স্বপ্ন, সেটা আসলে কখনো তোমার ঝরে পড়ে না, কখনো হচ্ছে কি শেষ হয়ে যায় না। এরপরে দেখি, কবিতায় প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন হয়েছে মাঠ, নদী, নক্ষত্র, চালতা ফুল, শিশির এবং লক্ষ্মী প্যাঁচার কথা। অর্থাৎ কবিতায় যে প্রকৃতির সৌন্দর্যের বিষয়টা, সেগুলো কোন কোন উপাদান দিয়ে ব্যাখ্যা করা হয়েছে এটা। এই এই যে আমি টিক দিলাম না, এই লাইনটি দাগায় না, বাট স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এখান থেকে তোমার হলো গিয়ে প্রশ্ন আসবে। এই লাইনটা স্ক্রিনশট নিয়ে কমেন্ট লেখো এসএস ডান, দ্রুত দ্রুত, তোমরা অনর্থক কমেন্ট না করে কমেন্টে বলো এসএস ডান। আচ্ছা, আহ একটু দ্রুত কমেন্টে বলো এসএস ডান। বাচ্চারা আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত মাত্র 121টা শেয়ার হয়েছে। আমি টার্গেট দিয়েছি 300 শেয়ার। 300 শেয়ার না হলে কিন্তু ক্লাস লাইভ পাচ্ছি না বাবারা, বিশাল বড় লস হয়ে যাবে তোমাদের। ওকে। আচ্ছা, ঠিক আছে। আমরা কি এসএস নিয়েছি, এটা স্ক্রিনশট নিয়েছি? স্ক্রিনশট নিয়ে জলদি বলো যে স্ক্রিনশট নেওয়া ডান। ওকে, ঠিক আছে, এসএস ডান। দেখতে পাচ্ছি মিনা বলতেছো এসএস ডান, ও লামিয়া বলতেছো এসএস ডি, ওমর ফারুক বলতেছো এসএস ডান। ঠিক আছে। সো এই যে লাইনটা যেটা আমি দাগায় রাখছি, এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে। এরপর দেখি, লক্ষ্মী পাঁচা গান গাইবে তার লক্ষ্মীর জন্য মঙ্গলের জন্য, এটা তোমার ডিরেক্টলি হচ্ছে কি তোমার বইয়ের লাইন। লক্ষ্মী পাঁচা গান গাইবে তার লক্ষ্মীটির তরে, ঠিক আছে? লক্ষ্মী পাঁচা মঙ্গলের জন্য বেসিক্যালি গান গাইবে। তো এরপর আরো বেশ কিছু জিনিসপত্র রয়েছে, যদি তোমরা স্লাইড পাও, দেখলাম 152টা শেয়ার হয়েছে, আরো 150টা শেয়ার লাগে। যদি আরো 150টা শেয়ার হয়, ইন দ্যাট কেস তোমরা স্লাইডটা পাচ্ছ। সো দেখি জ্ঞানমূলক প্রশ্ন এখানে অনেকগুলো রয়েছে। তোমার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এখানে আছে 23টা, এন্ড আই রিপিট, এই 23টা জ্ঞানমূলক থেকে এসএসসি তে আসবে, এইটার বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। সেদিন এই মাঠ, এই কবিতা থেকে তোমার যদি কোনো প্রশ্ন আসে সিকিউতে, সেটার জ্ঞানমূলকের জন্য এখানে আমরা যে 23টা প্রশ্ন দিয়েছি, এই 23টা প্রশ্নের বাইরে থেকে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, এটা আমার গ্যারান্টি। এই সাজেশনটা পেতে হবে, অবভিয়াসলি পেতে হবে, যদি তোমরা শেয়ার দাও ক্লাসে, তাহলে আগামীকাল সকাল 10টা পেয়ে যাবা। ওকে। এরপর আসি আমাদের যে অনুধাবনমূলক যে প্রশ্নটা, অনুধাবনমূলক প্রশ্ন একটু কয়টা ব্যাখ্যা করি, বাকিটা সাজেশন হিসেবে থাকবে। সেই দিন এই মাঠ কবিতায় সেই এবং এই শব্দটি ব্যবহার করেছেন কেন? এখানে তোমার ভবিষ্যৎ ও বর্তমান দ্বারা বুঝাতে। দেখো, সেই দিয়ে বুঝাচ্ছে আমার, এটা ব্যবহার করেছেন এখানে। তোমার দেখা যাচ্ছে যে সেই দিন এই যে মাঠ, সেই দিন যেটা অতীতে ছিল বা বর্তমানে ছিল, আহ বা হচ্ছে কি ভবিষ্যতে হলো কি থাক, মানে নাই, এটা এখন আছে, এরকম একটা বিষয়। এক কথায়
নানা রকম ঘাত প্রতিঘাতকে বোঝাতে সেই এবং এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। কবি জানেন বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে প্রকৃতির চিররূপ রস গন্ধ কখনো হারিয়ে ফেলবে না। তাই তিনি যখন এই দিন বলেছেন, এই দিন দিয়ে বর্তমানের কথা বোঝানো হয়েছে, আর সেই দিয়ে ভবিষ্যতের কথা বলা হয়েছে। এক কথায় আমি যদি হলো গিয়ে চিন্তা করি, এখানে আমরা কি দেখতে পাই? এখানে দেখতে পাই যে আমাদের যেই বর্তমান যে জায়গাটা, বর্তমানে আমাদের যা আছে, ভবিষ্যতে সেটা হয়তো নাও থাকতে পারে, ভবিষ্যতে সেটা নাও থাকতে পারে, কিন্তু সেখানে নতুন কিছু এসে বর্তমানকে অর্থাৎ এই দিনকে রিপ্লেস করে ফেলবে। এই দিনকে নতুন কিছু এসে ভবিষ্যৎ রিপ্লেস করে ফেলবে, এটা বোঝানো হয়েছে। এরপরের পয়েন্টটা, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো কেন? বুঝিয়ে রাখো। কবি যেই দিন এই পৃথিবীতে থাকবেন না, সেই দিন প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে প্রবাহমান থাকবে, এটা বুঝাচ্ছেন। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, আজকে আমি তোমাদেরকে বাংলা পড়াই, কোনো কারণে যদি আমি আগামীকাল থেকে বাংলা পড়ানো ছেড়ে দিই, বাংলা পড়ানো কি ছেড়ে দিব? ছাড়লে কি তোমরা খুশি হবা? একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো। কারণ আমি যেটা প্রশ্ন করতেছি তোমরা সেটা আমার কমেন্ট উত্তর দিচ্ছ না, সো আই ওয়ান্ট টু নো। আমি যদি বাংলা পড়ানো ছেড়ে দিই তোমরা খুশি হবা? কমেন্টে জানাও তো। আচ্ছা, সো আমি যদি আজকে বাংলা পড়ানো ছেড়ে দিই, তোমাদের যেটা না পড়াই, তোমাদের যদি সাজেশন না দিই, আমি থাকবো না, হয়তো কয়েকদিন পরে আমার জায়গায় নতুন একজন এসে আমাকে রিপ্লেস করে ফেলবে। সে তোমাকে বাংলা পড়াবে, সে তোমাকে সাজেশন দিবে, আর তখন তোমরা সবাই ফার্স্ট ভাইকে ভুলে যাবে। বেশ ভালো করে জানি তোমরা আমার ফার্স্ট ভাইকে আর হচ্ছে কি মনে রাখবা না। এখন ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি ঠিক কবি বলতেছে যে আমি একদিন ঠুস করে মরে যাব। মরে গেলে এই যে প্রকৃতি, এই যে এনভায়রনমেন্ট, এটা কিন্তু থেমে থাকবে না, ও ওর মতো চলতে থাকবে। এটাই বলতেছে যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। মালিহা আনজুমের ঘুম আসছে। মালিহা আনজুম, এখন ঘুমাইলে রেজাল্টের দিন রেজাল্টটাও ঘুমায় যাবে। সো তুমি ঘুমাবা না নাকি রেজাল্টকে ঘুম পাড়াবা, দ্যাটস ইওর চয়েস। ওকে, ডান। লক্ষ্মী প্যাঁচা বলতে এখানে কি বুঝেছে? ওই যে লক্ষ্মীটির তরে লক্ষ্মী প্যাঁচা তার লক্ষ্মীকে হলো ডাকতেছে, অর্থাৎ তোমার হচ্ছে প্রকৃতির নিয়মেই প্রবাহমান রয়েছে, এখানে প্রকৃতির কোনো পরিবর্তন হয় না, বাট কবি আর পৃথিবীতে বেঁচে নাই। লক্ষ্মী প্যাঁচার মতো ডাকতেছে, বাট কবি পৃথিবীতে নাই। এমন তো না কবি পৃথিবীতে না থাকার কারণে বা কবি মারা যাওয়ার কারণে লক্ষ্মী প্যাঁচা ডাকাডাকি বন্ধ করে দিছে, বিষয়টা অ্যাকচুয়ালি এমন না, এটা এখানে মূলত বুঝাচ্ছে। শাহিনা আক্তার, বুঝতে পারছি। ওকে। সাদিয়া বলতেছে জি না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আগাই সামনের দিকে। সেই দিন এই মাঠ কবিতার কবি প্রকৃতির বন্দনা করেছেন কেন, ব্যাখ্যা করো। সময়ের বিবর্তনে হারিয়ে গেল আর প্রকৃতির রূপ রসন গন্ধ কখনো হারিয়ে যায় না, অর্থাৎ মানে খুবই সিম্পল। আহ প্রকৃতির যে সৌন্দর্য, তুমি 10 বছর আগে, মানে যেরকম রিসেন্টলি জানুয়ারি মাসের 8 তারিখে আমি কক্সবাজার গেছিলাম, সো তখনও আমার সি সাইডে যে সাগরের পাড়ে যে আমার ভালো লাগছে। একইভাবে আমি তার আগে মনে 1 বা 2 বছর আগে কক্সবাজারে গেছিলাম, তখন আমার সাগর পাড়ে যে ভালো লাগছে। আমি যদি কয়েকদিন পরে আবারও কক্সবাজারে যাই, তখন আমার আবারও সাগর পাড়ে যে ভালো লাগবে। তার ব্যাপারটা কি, প্রকৃতির বা ন্যাচারাল যে তোমার বন্দনাটা, এই বন্দনাটা কখনোই অফ হবে না, আজীবন ভালোই লাগবে, এটাই বেসিক্যালি বোঝানো হয়েছে। সেদিনও দেখিবে স্বপ্ন, মানে প্রকৃতির নিরন্তর যে বয়ে চলার বিষয়টা নিয়ে বেসিক্যালি এখানে আলাপ আলোচনা করা হয়েছে। দ্যাটস ইট। ওকে, ডান। আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মারা যাবে, সেই জায়গা থেকে বেসিক্যালি এই উক্তিটা করা হয়েছে। বাট প্রকৃতির মতোই থাকবে। তো মোটামুটি এতটুকুই বাচ্চারা। আমরা এবার এমসিকিউর ভিতরে ঢুকবো। আমি বলছিলাম উইদিন 5 মিনিটস আমরা এমসিকিউর মধ্যে ঢুকে যাব। আমাকে একটু বলো, আমি এতক্ষণ ধরে বেসিক কনসেপ্টটা পড়ালাম, ওমর ফারুক আর সেদিন এবার আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার? আমরা কি সাজেশন গুলো বুঝে গেছি? একটু কাইন্ডলি কমেন্টে জানাও। আচ্ছা, একটু কাইন্ডলি কমেন্টে জানাও আমরা সবাই এটা বুঝতে পেরেছি কিনা। এতক্ষণ ধরে যে আমি বেসিক পড়াইলাম, এই বেসিকটাকে আমরা সবাই বুঝতে পারছি? একটু কাইন্ডলি কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য বাম দিকে তাকাই আছি, তোমরা যদি এখন আমার কমেন্ট মানে না করো, মানে আমি যা প্রশ্ন করতেছি তাহলে তো হইলো না। আমি যা চাচ্ছি এটা কমেন্ট করো দ্রুত, মানে এতটুকু যে পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো কিনা, এতটুকু যে পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কাইন্ডলি জানাও। এন্ড আমাদের এসএমপি কোর্সে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলতেছে, কিভাবে পাবা? ফার্স্ট সেম এসএসসি 26 এই প্রোমো কোডটা ব্যবহার করলে ফ্ল্যাট তুমি হচ্ছে 50% ডিসকাউন্ট পাবা। আমাকে একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি। ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শাহিদা, আমি ঠিক আছি। লক্ষ্মী পেশা বলতে
প্রকৃতির একটা ইকুইপমেন্ট বা এলিমেন্টকে বুঝিয়েছে, এটা বাদে আর কিছুই না। লক্ষ্মী প্যাঁচা বলতে প্রকৃতির একটা ইকুইপমেন্ট বা এলিমেন্টকে বুঝিয়েছে। ওকে, নাদিয়া বুঝতে পারছো? যারা যারা এতক্ষণ যা পড়িয়েছি বুঝেছো একটু কাইন্ডলি কমেন্টে লেখো যে ক্লিয়ার। কাইন্ডলি কমেন্টে লেখো ক্লিয়ার, যারা যারা এতক্ষণ যা পড়িয়েছি যদি বুঝে থেকে থাকো কাইন্ডলি কমেন্টে লেখো ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে চলো আর দেরি না করি, দেরি না করে আমাদের যে হচ্ছে কি মূল আজকে আকর্ষণ এমসিকিউ সলভিং, লেটস গো। বেলা অবেলা কালবেলা গ্রন্থটি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, যতীন্দ্রমোহন বাগচি নাকি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়? দ্রুত দ্রুত দ্রুত, লেট করলে দেরি হবে, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, দ্রুত অ্যান্সার দাও। হ্যাঁ, লক্ষ্মী প্যাঁচা তো পাখির একটা প্রকার, বাট এখানে ব্যবহার করা হয়েছে তোমার ওই কি বলে প্রকৃতির একটা উপাদান হিসেবে। ঠিক আছে। আচ্ছা, একের বি। একজন বলে একের বি, হাফিজুর বলে হেলিকপ্টারে মিসাইল লাগাবে, কি অবস্থা দুষ্টের দল। আচ্ছা, আমরা দ্রুত স্প্যামিং না করে আমরা প্রশ্নের অ্যান্সার দিই। আমরা দ্রুত প্রশ্নের অ্যান্সার দিই। শাহিন আক্তার, শাহিন আক্তার, ইউ আর স্প্যামিং। তুমি প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা, একের অ্যান্সার কি? এক এক এক, বেলা অবেলা কালবেলা গ্রন্থিটি কার রচিত, কার রচনা? আচ্ছা, আব্দুল আজিজ বলতেছে একের বি, নাদিয়া বলতেছে একের বি। ওকে, ডান, এটার অ্যান্সার হচ্ছে তোমার জীবনানন্দ দাশ। ভেরি গুড, একদম খুবই ইজি। বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবিকে? অ্যান্সার দাও। প্রশ্নটা আসলে তোমার দিনাজপুর বোর্ড 2023-এ। প্রশ্নটা আসলে দিনাজপুর বোর্ড 2023-এ। আমরা ঘড়ি ধরে প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 সেকেন্ড সময় নিব। একদম ঘড়ি ধরে আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য কতক্ষণ সময় নিব? 10 সেকেন্ড সময় নিব। বাচ্চারা দ্রুততার সঙ্গে আমরা ক্লাসটা শেয়ার করে ফেলি। আমরা যদি আজকে 300 ক্লাস শেয়ার রিচ না করতে পারি, আমরা কিন্তু ক্লাস স্লাইড আগামীকাল সকাল 10টায় পাচ্ছি না। সো দ্রুততার সঙ্গে আমরা ক্লাসটা শেয়ার করি এবং শেয়ার করে কমেন্টে লিখি শেয়ার ডান। পাশাপাশি আমাদের যে এখানে এমসিকিউস গুলো আসতেছে সেই এমসিকিউস গুলো হচ্ছে কি আমরা অ্যান্সার দিই। ওকে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি আমার সাথে মালিহা বলতেছো 2 এর সি, মানসুরা বলতেছো সি, রূপকথা বলছো 2 এর সি। ওকে, দেখে এটার অ্যান্সার ইয়েস। বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি হলো কবি জীবনানন্দ দাশ। আমরা আজকে টোটাল 50টা এমসিকিউ সলভ করব, দুইটা টপিক মিলায়, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে অ্যাটলিস্ট দুইটা এমসিকিউ কমন পাবা। সো এমসিকিউ প্র্যাকটিস হবে, কমন পাওয়া হবে, একদম লালে লাল ভাই। আমাদের সময় এরকম কোনো সুযোগই ছিল না। 2017 সালে এসএসসি ব্যাচ আমি, এরকম কোনো সুযোগই ছিল না। তোমাদের হচ্ছে 10 বছর সিনিয়র, বাট তোমরা খুবই লাকি। হাউএভার কুমিল্লা বোর্ড 2024 প্রশ্ন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে মাছ বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃতি, সভ্যতা, ঐশ্বর্য, সৌন্দর্য। প্রকৃতি, সভ্যতা, ঐশ্বর্য, সৌন্দর্য। দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত, লেট করলে দেরি হবে, তাড়াতাড়ি অ্যান্সার দাও। 3 নাম্বার অ্যান্সার জন্য ওয়েট করছি আমি। নাম্বার 3। ওকে, দ্রুত হচ্ছে গিয়ে অ্যান্সার দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, তো দেখতে পাচ্ছি মিলি বিশ্বাস বলতেছো এ, এরপর দেখতে পাচ্ছি 3-এর এ বলতেছো, আব্দুল আজিজ 2-এর সি আছে। বাবা রে, 3-এর অ্যান্সার দাও, আমার সঙ্গে 3 নাম্বার প্রশ্নে আছে। 3-এর এ অনেকে বলে ফেলছো। হ্যাঁ, সেদিন এই মাঠ স্তব্ধ হবে না কেউ জানি। এখানে মাঠ বলতে আসলে প্রকৃতিকে বোঝানো হচ্ছে, যে প্রকৃতি আসলে প্রকৃতির নিয়মে চলতে থাকবে। কবি মরে ভূত হয়ে যেতে পারে, এটা তারা না, বাট প্রকৃতি প্রকৃতির মধ্যে চলতে থাকবে। এরপর দেখি, নক্ষত্রের তলে সেদিন ওকে স্বপ্ন দেখতো। সেম প্রশ্ন ঢাকা বোর্ড 17-তে আসছে, রাজশাহী বোর্ড 15-তে আসছে। এবার দেখবা ঢাকা বোর্ড 2026-এ এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসছে। নক্ষত্রের তলে সেদিনও কি দেখতে কে স্বপ্ন দেখবে? শিশির, পৃথিবী, নদী, মাঠ। একটু আগে পড়াইছি, জাস্ট একটু আগে আমি জিনিসটা পড়াইছি। ওকে, নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? শিশির, পৃথিবী, নদী, মাঠ। দ্রুত দ্রুত দ্রুত।
আমরা দ্রুত এটার অ্যান্সার দিই। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে, দ্রুত এটার অ্যান্সার দিই বাচ্চারা। তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করছি। এমসিকিউ নাম্বার 4, এমসিকিউ নাম্বার 4। আচ্ছা, এমসিকিউ নাম্বার 4 এর অ্যান্সার দিই। 4 এর সি অ্যান্সার দিয়েছে মিন জুলেখা সেলিনা। ওকে, এটা অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে তোমার, হ্যাঁ, 4। নদী, রাত্রেবেলা নদী থেকে একদম আকাশের দিকে তাকালে নক্ষত্রগুলো দেখা যায়, সেটা বোঝানো হয়েছে। তোমরা সেভাবে চট যদি 5 নাম্বার যে প্রশ্ন রয়েছে 5 নাম্বার প্রশ্নটার অ্যান্সার দাও। নাম্বার 5, তোমরা সবাই নাম্বার 5 এর অ্যান্সার দাও। সেই দিন এই মাছ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ কি? স্বপ্ন সুন্দর, চিরন্তর, কল্পনা দৃপ্ত, রহস্যময়। দ্রুত উত্তর দাও। ওকে, তো দেখতে পাচ্ছি অনেকেই তোমার অ্যান্সার দেওয়া শুরু করে দিছো। 5 এর সি বলতেছো তোমার হচ্ছে কি লিলি। মিন্টু বলতেছো 5 এর ডি। মিটি তারিক বলতেছো 5 এর বি। শাহিনা আক্তার বলতেছো 5 এর সি। আচ্ছা, সো দেখি আপনি কি আমার গ্রুপে অ্যাড হবেন? আপাতত না, আপাতত আমরা ক্লাস করবো। তো দ্য অ্যান্সার উইল বি চিরন্তন। ওকে, নেইমার স্বপ্নকে চিরন্তন বলা হয়েছে, মানে অবিস্ময়ী বলা হয়েছে। এরপর দেখি, কবি স্বপ্নকে কিসের সঙ্গে তুলনা করেছেন? দিনাজপুর বোর্ড 2019 আসা প্রশ্ন। সোনা, রূপা, হীরা নাকি অমৃত? সোনা, রূপা, হীরা নাকি অমৃত? কবি স্বপ্নকে কিসের সঙ্গে তুলনা করেছেন? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। আমরা এবার যে 6 নাম্বার প্রশ্ন রয়েছে 6 নাম্বার প্রশ্নের উত্তর দিব। আমরা দ্রুত আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর দিব বাচ্চারা। আমরা 6 নাম্বার প্রশ্নের উত্তর দিব, আর তোমরা হচ্ছে কি উত্তর দাও প্লাস ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাস শেয়ার না করলে কিন্তু হবে না। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমাদের সাথে হচ্ছে কি তোমার মিলি বলতেছো 6 এর এ। তারপর আহমেদ আপন বলতেছো 6 এর সি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো দেখি এরপর হলো গিয়ে মিন জুলেখা বলতেছো 6 এর এ। মালিহা বলছো 6 এর এ। আচ্ছা, কবি স্বপ্নের কিসের সঙ্গে তুলনা করেছেন? সোনার সঙ্গে তুলনা করেছেন, ভেরি গুড। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এতে কি প্রকাশ পেয়েছে? প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির রহস্যময়তা, মানুষের স্বপ্নময়তা, প্রকৃতির শাশ্বত রূপ। এমসিকিউ 7 এর আনসার দাও। এমসিকিউ নাম্বার 7, মালিয়া বলতেছো 7 এর এ। আদনান সামির এখনো তোমার 6 এ আছো বাবা, 7 নাম্বারে আসো। 7 নাম্বারে আসো, 7 নাম্বারে আসো, দ্রুত 7 নাম্বারে আসো। ওকে, আমরা স্প্যাম না করি, আমরা অ্যান্সার দিই ভাই। মানে তোমাদের সময় কিন্তু মানে এই যে প্র্যাকটিসের এরকম সুযোগ আছে, আমাদের টাইমে কিন্তু এরকম প্র্যাকটিস সুযোগ ছিল না। এইসবগুলা মিস করো না ভাই, দোহাই লাগে, মিস করো না এগুলা। আর হচ্ছে অবভিয়াসলি ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে কমেন্টে জানাও শেয়ার ডান, তাহলে আগামীকাল সকাল 10টায় ক্লাস স্লাইড পাওয়া, নচেত পাচ্ছ না। আচ্ছা, সো দেখি তোমার হচ্ছে দেখি বাবুল মিয়া বলতেছো 6 এর এ। মার্জিয়া, সমস্যা নাই মার্জিয়া, যেটা ভুল হয়েছে হয়েছে, তুমি হচ্ছে ইয়া করো, তুমি হচ্ছে 7 এর অ্যান্সার দাও। ঠিক আছে, 7 এর অ্যান্সার দেখতে পাচ্ছি। 7 এর অ্যান্সার অনেকে এ বলতেছে, বা 7 এর অ্যান্সার এ না। সোনার দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এদের প্রকাশ পেয়েছে প্রকৃতির যে শাশ্বত রূপটা। একটা প্রকৃতির যে তোমার শাশ্বত রূপ রয়েছে, সেই শাশ্বত রূপের কথা, অর্থাৎ প্রকৃতির চিরন্তন সত্য, প্রকৃতির যে ইউনিভার্সালিজম, প্রকৃতি যেরকম আছে সেরকমই থাকবে, প্রকৃতি কখনো পরিবর্তিত হবে না এবং পরিবর্ধিত হবে না, সেই বিষয়টা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হয়েছে। ডান, আগাই। সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জীবনানন্দ দাশ কি বুঝিয়েছে, এটা মাত্র আনসার করলাম, নান্দনিক সৌন্দর্যের সৌন্দর্য চিরন্তনতা। এরপর একটা দেখি, আমি তো মরে যাব রেখে যাব সবই, গানের কথার সাথে সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের সঙ্গতি আছে? এমসিকিউ নাম্বার 9 এর আনসার দাও। এমসিকিউ নাম্বার 9, দ্রুত দ্রুত দ্রুত। সবাই একটু মানে পিছিয়ে আছো, সবাই এমসিকিউ নাম্বার 9 এর আনসার দাও।
স্টুডেন্টস সবাই এমসিকিউ নাম্বার 9 এর অ্যান্সার দাও, এমসিকিউ 9। আচ্ছা, কি তোমার শ্যামলী বলতেছে হচ্ছে কি তোমার 9 এর এ। শ্যামলী বলতেছে, আচ্ছা, লিলি বলতেছে হচ্ছে কি 9 এর বি, শাকিরা পারভিন বলতেছে 9 এর এ, সুমন বলতেছে 9 এর বি। ঠিক আছে, ডান। সো আমরা হলো কি দেখি এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে কি তোমার 9 এর বি, প্রকৃতির বহমানতা। দেখো, আমি তো মরে যাবো, রেখে যাবে সব, প্রকৃতি প্রকৃতির মতো চলিতে থাকিবে, প্রকৃতি প্রকৃতির মতো চলতে থাকবে, না চলতে থাকলে দেখা যাবে যে এক সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই প্রকৃতি যেহেতু প্রকৃতির মতো চলতে থাকবে, এই জায়গা থেকে এটা বুঝি এটা অ্যান্সার হবে কি 9 এর বি, বা প্রকৃতির বহমানতা। এরপর দেখি, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে, পংক্তিটিতে কোন অনুভব ব্যক্ত হয়েছে? প্রকৃতির শাশ্বত রূপ, সৌন্দর্যবোধ, কল্পনার প্রসার, প্রকৃতির বৈচিত্র্য। 10-এর আনসার দাও। নাম্বার 10, নাম্বার 10। 10 নাম্বার অ্যান্সার দিয়ে সবাই কমেন্টে বলবে 10টার মধ্যে কার কথা হয়েছে। 10-এ যার অ্যাটলিস্ট 8টা হবে সে হলো কি রিস্ক ফ্রি। আচ্ছা বাচ্চারা দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। 10-এর এ বলতেছো তোমার হচ্ছে কি বলে, মুক্তা বলতেছে 10-এর এ, আনসারি বলতেছে 10-এর এ, ফাতেমা বলতেছে 9-এর, আচ্ছা বি, ডান। সো দেখি এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে তোমার এই যে, চালতা ফুল কি আর ভিজিবে না শিশুরের জলে, নরম গন্ধটি এবং পংক্তিতে কি বোঝানো হয়েছে? প্রকৃতির শাশ্বত রূপ। মানে কবি বলতেছে আমি যদি আজকে মরে যাই, চালতা ফুল কি শিশির দিয়ে ভিজবে না? অবভিয়াসলি ভিজবে। বৃষ্টি কি হবে না? অবভিয়াসলি হবে। কারণ মারা যাওয়ার সাথে তো এগুলোর কোনো সম্পর্কই নাই। তাই এই জায়গা থেকে এটার অ্যান্সার হচ্ছে কি তোমার এ, ডান। আগাই সামনের দিকে, সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্যে ফুটে উঠবে? মাঠ, নদী, চালতা ফুল, লক্ষ্মী প্যাঁচা। ঢাকা বোর্ড 2023 আর যশোর বোর্ড 2022-এ আসা প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্নটা এবার যশোর বোর্ড 2026, আমি ইংরেজিতে লিখি জেবি। যারা যশোর বোর্ড থেকে আছো, যশোর বোর্ড 2026-এ এক্স্যাক্টলি এই প্রশ্নটা রিপিট হবে। যশোর বোর্ড 2026-এ এই প্রশ্নটা রিপিট হবে এই বছর। সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্যে ফুটে উঠবে? মাঠ, নদী, চালতা, লক্ষ্মী প্যাঁচা। যদি সবকিছু ঠিক থাকে, মানে দিন শেষে অনেক সময় তোমার একটু এদিক সেদিক হয়ে যায়, বাট যদি তোমাদের কপাল ভালো থাকে এবং সবকিছু যদি ঠিক থাকে, এক্স্যাক্টলি এই প্রশ্নটা যশোর বোর্ড 2026-এ আসবে। আচ্ছা, তো দেখি এটার অ্যান্সার। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমার গাইডে এটার অ্যান্সার প্রকৃতির বহমানতা দেওয়া, মৃত্যু চেতনা দেওয়া। দেখো, মৃত্যু চেতনা হবে না, আমি তো মরে যাব, রেখে যাব সবই। তোমার মরে যাওয়াটা কিন্তু প্রকৃতির বহমানতার মধ্যে হচ্ছে বিদ্যমান। আর একটা বিষয়, এই সম্পূর্ণ কবিতার মধ্যে মৃত্যু চেতনা নিয়ে কোনো কথাবার্তা বলা হয় নাই। বলেছে যে প্রকৃতির শাশ্বত রূপ, প্রকৃতির চিরন্তনতা। সো এরকম একটা জায়গা থেকে এটা আনসার বি হবে, ঠিক আছে। ওকে, এটা তোমার কি চালতা ফুল, এটার উত্তর কি? এটার উত্তর হবে কি আমার মূলত চালতা ফুল, ডান। সো আগাই সামনের দিকে, কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন? কদম ফুল, চালতা ফুল, শিউলি ফুল, হিজল ফুল। ঢাকা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022-এ আসছে। 12-এর আনসার দাও, নাম্বার 12। 12 12 12, নাম্বার 12, 12 12 12, নাম্বার 12। আমরা দ্রুত 12 নাম্বার যে প্রশ্ন রয়েছে, 12 নাম্বার প্রশ্নের উত্তর দিই। আর হ্যাঁ আল্লাহর বান্দারা, আপনারা ক্লাসটা শেয়ার করলে আগামীকাল সকাল 10টায় এই ক্লাস স্লাইডটা পেয়ে যাবেন। এই গ্রুপে আগামীকাল সকাল 10টায় পোস্ট যাবে। ওকে, সো অ্যান্সার দাও সবাই। আমার সাথে এখনো পর্যন্ত 500 জন আছো, দ্রুত একটু অ্যান্সার দিয়ে ফেলো। ওকে, এটার উত্তর হচ্ছে কি তোমার কি, দেখো 12-এর অ্যান্সার হচ্ছে কি তোমার চালতা ফুল। যা 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 চালতা ফুল বলেছে অ্যান্সার তোমার সঠিক হয়েছে। এরপর দেখি, শিশিরের জলে আর ভিজবে না, এটা আমরা মাত্র পড়লাম। সেদিন এই মার, একটা জিনিস দেখছো, এই একটা প্রশ্ন এক একবার এক এক বোর্ডে এক এক প্যাকেজিং এ আসছে। তো শিশিরের জলে কি ভিজবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে এক এক বোর্ডে এক এক টাইপে আসছে, তো এবারও কিন্তু কোনো না কোনো বোর্ডে আসবে, পার্টিকুলারলি যশোর বোর্ড। এরপর দেখি, সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে? মাছরাঙ্গা, জাতক, কোকিল, নাকি লক্ষ্মী পেঁচা। ঢাকা বোর্ড 16-তে আসা প্রশ্ন।
দ্রুত অ্যান্সার দিই। ঢাকা বোর্ড 16-তে আসার প্রশ্ন। আমরা 14 নাম্বার প্রশ্নের উত্তরটা দ্রুত দিই। দ্রুত। ওকে। আচ্ছা, আমরা 14 নাম্বার প্রশ্নের উত্তরটা দ্রুত দিই। ওকে 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 ওকে। দেখি। এটার উত্তরটা হচ্ছে তোমার লক্ষ্মী পেঁচা। কোন পাখির নাম উল্লেখ করা রয়েছে? লক্ষ্মী পেঁচা। 14D বলেছে মুস্তফা আলিফ, সাব্বাস। এরপর দেখি, লক্ষ্মী পেঁচা কি করবে লক্ষ্মীটির তলে? কাছে ডাকবে, গান গাইবে, বাসা বাঁধবে, নাকি বিদায় জানাবে? সবার কি ক্লাসটা কেমন লাগতেছে? ক্লাসটা করতে যদিও হলো কি রাত্রেবেলা তারাবির পরে আমরা ক্লাস করতেছি। তোমরা যেহেতু হচ্ছে কি তোমরা সেহরির পরে ক্লাস করো, ইফতারের পরে ক্লাস করো, তারাবির পরে ক্লাস করো, তিনটা খুবই পবিত্র টাইমে ক্লাস করো। মানে এই মানে মুসলিম ধর্মের দৃষ্টিকোণ থেকে খুবই পবিত্র টাইমে ক্লাস করো, এবং আমি তোমাদেরকে বাজি দিয়ে বলতে পারি, যারা এই তিনটা খুবই পবিত্র টাইমে ক্লাস করতেছো আমাদের, তারা কিন্তু মানে পড়ালেখাটা যখন নিজেদের ভেতরে নিচ্ছ, মানে এক ধরনের কিন্তু আশীর্বাদ নিজেদের ভেতরে নিচ্ছ। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই টাইমটার যে পড়ালেখাটা তোমরা নাও, এই পড়াটা আজীবন মাথায় থাকবে। সো যারা যারা এত কষ্ট করতেছো তাদেরকে জানাই আমি অভিনন্দন। ডান। লক্ষ্মী পেশাটি কি করবে লক্ষ্মীটির তরে? অ্যান্সার হচ্ছে গান গাইবে, এটা একদম সিম্পল। ঢাকা বোর্ড 2018-তে আসছিল। এরপর দেখি, এশিরীয় ধুলো আজ। এখানে এশিরীয়, এশিরীয় কিসের প্রতীক? রহস্যময়, শাশ্বত, ক্ষয়িষ্ণু, নাকি বিচিত্র পরিবর্তন? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। বাচ্চারা দ্রুত অ্যান্সার দাও। আমরা আজকে 50টা এমসিকিউ সলভ করবো, আমরা মাত্র 16-তে আছি, অনেকগুলো বাকি কিন্তু। আমরা আরো 15 থেকে 20 মিনিটের মতো ক্লাসটা করবো, এবং এর মধ্যে আমাদের বাইকগুলো সলভ করতে হবে। 16-র অ্যান্সার কে দিচ্ছে? আচ্ছা, তুবা এখনো 15 তো দিচ্ছ। আমরা সবাই 16-র অ্যান্সারটা দিয়ে ফেলি। এখন থেকে যদি মানে রিলেটিভ কোশ্চেনের একটা অ্যান্সার পাইলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে? কারণ আমাদের অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। আসি 16 নাম্বার। ওকে। সবাই 15-র অ্যান্সার করতে সবার মনে আছে তো ভাই? কালকে 6টা 45-এ কি কার জানি ক্লাস আছে, কালকে 6টা 45-এ। ওকে, ঠিক আছে। ডান। 16-সি বলতেছে আলিফ, ভেরি গুড। ক্ষয়িষ্ণু সভ্যতা, যে সভ্যতাটা এখন শেষ হয়ে গেছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এরপর দেখি, এশিরীয় ধুলা আজ বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃতি চিরন্তন, সময় বহমান, মৃত্যু অনিবার্য, সভ্যতা ক্ষণস্থায়ী। ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 18-তে এটা আসছে। এই যে আমাদের রাজশাহী বোর্ডের আল্লাহর বান্দারা, কারা কারা এখানে আসতো? রাজশাহী বোর্ড প্লাস কুমিল্লা বোর্ড। রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ডে এখান থেকে এক্স্যাক্টলি এই প্রশ্নটা আসবে। 100% শিওর, 100% শিওর। রাজশাহী বোর্ড আর কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা আসবে এবার। 17-র একটা অ্যান্সার পেলে আমি সামনের দিকে প্রসিড হয়ে যাব। দ্রুত বলি, আমরা দ্রুত বলি, আমরা দ্রুত যাব। আমরা একটু দ্রুত যাব এখন, ঠিক আছে? আর ক্লাসটা শেয়ার করে কমেন্টে লিখবো শেয়ার ডান। নাদিয়া 16 বলছো, আপু 17-র অ্যান্সার বলো। 17, 17 নাম্বার প্রশ্ন। এশিরীয় ধুলো আজ বলতে আছে কি বোঝানো হয়েছে? এশিরীয় ধুলো আজ এটা বলতে বোঝানো হচ্ছে সভ্যতা ক্ষণস্থায়ী, কোন সভ্যতা তোমার পার্মানেন্ট না। এশিরীয় তোমার ধ্বংস হয়ে গেছে, ব্যাবিলনীয় ধ্বংস হয়ে গেছে, অটোম্যান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, তার মানে সভ্যতা এট দ্য এন্ড অফ দ্য ডে শেষ হয়ে যায়। 18 নাম্বার, সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? যশোর বোর্ড 2016-তে আসা প্রশ্ন। যশোর বোর্ড 2016, গোলাপ, শিউলি, চালতা, নাকি কদম? গোলাপ, শিউলি, চালতা, নাকি কদম? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত 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 দ্রুত। হচ্ছে গিয়ে অ্যান্সার দাও, আর হচ্ছে গিয়ে তোমরা ইয়া করে ফেলো। আচ্ছা, 18-সি বলতেছে, অ্যান্সার হচ্ছে চালতা, ভেরি গুড। আমি চলে যাব, এখানে কোথায় চলে যাওয়ার কথা বলতেছে? গ্রামে, শহরে, পরপারে, নাকি বিদেশে? আমি চলে যাব, এখানে কবি কোথায় চলে যাওয়ার কথা বলতেছে? গ্রামে, শহরে, পরপারে, নাকি বিদেশে? এটা খুবই সিম্পল, কবিতার মৃত্যুর কথা বলছে, পরপারে চলে যাবে। এরপর দেখি আমাদের পরবর্তীতে, আহ সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আজ 7টা পেয়ালা আজও খালি নেই।
একই সে বাগানে এসেছে আজ নতুন করি, শুধু সেই দিনের মালি নেই। উদ্দীপকের সাথে, এটা বেসিক্যালি কফি হাউসে আড্ডাটা, এই গানটা অনেক ফেমাস, আমরা অনেকেই শুনছি আমাদের মা বাবার কাছে। সেই গানের কিছু লাইন, এটার সাথে সেই দিন এবং এই মাঠ কবিতা ভাবগত মিল রয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। এখানে হচ্ছে কি তোমার দেখো আহ তিনটা এখানে তোমার পয়েন্টার বলে দেওয়া হয়েছে। প্রথমটা দেখো, উদ্দীপকের সাথে, উদ্দীপকের সবকিছু জীর্ণ হয়ে হারিয়ে যায়, প্রাচীন সভ্যতা নিশ্চিহ্ন হয়, বিমুগ্ধ লোকালা নিঃশ্বাস হয়। এটা তোমার একটা উদ্দীপক, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? পৃথিবীর সবকিছু একদিন না একদিন শেষ হয়ে যায়, মানে ক্ষয়িষ্ণুতার কথা বলেছে। আর দুই নম্বরে দেখো, অপরদিকে সমুদ্রের কোনো শেষ নেই, সমুদ্র সর্বদা স্বতন্ত্র এবং নিশ্চিন্ত। উদ্দীপকে একের সাথে সেদিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটা? যশোর বোর্ড 19 আসার প্রশ্ন, 23-এর আনসার দাও, 23। বাচ্চারা জলদি 23টা আমার প্রশ্নের উত্তর দাও, নাম্বার 23-এর আনসার দাও। আচ্ছা, সেলিনা 19-এর কথা বলছে, 19 না, 23-এর আনসার দাও। 23-এর আনসার হচ্ছে এশিরীয় ধুলোআজ ব্যাবিলন ছাই হয়ে গেছে, কারণ এখানে তোমার ক্ষয়ের কথা বলেছে, আর এটা দিয়েও তোমার ক্ষয়কে ইন্ডিকেট করা হচ্ছে। ডান। এরপর দেখি আহ উদ্দীপক 2 এবং সেই দিন এই মাঠ কবিতার ভাবে প্রকাশ বা প্রকৃতির প্রাণময়তা, ব্যস্ততা, সৌন্দর্য, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? প্রাণময়তা, ব্যস্ততা নাকি সৌন্দর্য, নিচের কোনটি সঠিক? এক্স্যাক্টলি, এটা আমিও করতাম, আমি সেরি খায়া ঘুমাইতাম, আমি সেরি খায়া ঘুমাইতাম, আমি আমার যখন পড়া থাকতো আমি সেরি খায়া ঘুমাইতাম, সেরির আগে আমি ঘুমাইতামই না। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে তোমার 1 ও 3। 24-এর অ্যান্সার হচ্ছে কি 1 ও 3, ভেরি গুড। 25 নাম্বার, যশোর বোর্ড 24 এবং হলো ময়মনসিংহ বোর্ড 2020 আসা প্রশ্ন, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। উদ্দীপকের সাথে কোন চরণটি মিল রয়েছে? রাত থমথম, বাইরিতে নাচে জোনাক পোকা, সোনার স্বপ্নের স্বাদ, ইসিরীয় ধুলোয়াস, ব্যাবিলন স্থায়ী হয়ে আছে। অ্যান্সার দাও। দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। অ্যান্সার দাও আর ক্লাস শেয়ার করো। আচ্ছা, 25-এর আনসার জিজ্ঞাসা করেছি, জাকির বলছে 25 সি, এক্স্যাক্টলি। সোনার স্বপ্নের স্বাদ, যেটা আমার অনেক দিনের ধরে ইচ্ছা, এরকম একটা বিষয় বলতেছে। সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝড়, এটা থেকে তোমার বলতেছে এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, অর্থাৎ পৃথিবীতে অ্যাকচুয়ালি সোনার স্বপ্নের জায়গা, সেটা ছেড়ে কেউ চলে যেতে চায় না। ডান। আচ্ছা, সো বেসিক্যালি মোটামুটি হচ্ছে কি এতটুকুই ছিল আমাদের, কি এতটুকু ছিল আমাদের সেদিন এই মাঠ কবিতা থেকে প্রশ্ন। এবার আমরা শুরু করবো আমিরুল মুমিনিন। তার আগে বলো, সেই দিন এই মাঠ থেকে আমরা টোটাল 23টা প্রশ্ন সলভ করেছি। এই 23টা প্রশ্নে কে কত পেয়েছে একটু জলদি জানাও তো। এই 23টা প্রশ্নে কে কত পেয়েছে, এরপর আমরা শুরু করবো আমিরুল মুমিনিন এখান থেকে। 23টা প্রশ্নে কে কত পেয়েছো একটু কাইন্ডলি আমাকে জানাও। 23টা প্রশ্নে কে কয়টা হলো কে পেয়েছো একটু কাইন্ডলি জানাও আমাকে। 23টার মধ্যে 20টা হয়েছে রুবির, এরপর বাকিদের কি অবস্থা? মোটামুটি 20 বা 20 প্লাস যাদের, ওদের আর কোনো সমস্যা নেই, মানে এই দুটো এই টপিকটা সে ভালো করে পারো। মায়া পেয়েছে 20, ভেরি গুড। জাহিদ পেয়েছে হলো কি 20। প্রীতম বলতেছে ক্লাস শেষ হবে কখন? ক্লাস শেষ হইতে ম্যাক্সিমাম আর 15 মিনিট সময় লাগবে, আর 15 মিনিট, এরপরেই মহা গুরুত্বপূর্ণ ক্লাসটা শেষ হবে। তোমরা এই ক্লাসের ইম্পর্টেন্স আদৌ বুঝছো কিনা ভাই, আমি একটু কনফিউজড। ওকে, সো দেখি আমরা হচ্ছে কি আমিরুল মুমিনিন শব্দের অর্থ কি, এটা যদি হলো চিন্তা করি, বিশ্ববাসীর নেতা, বিশ্ববাসীদের নেতা, বিশ্ব নেতা নাকি মুসলিম খলিফা? অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। আমিরুল মুমিনুল অর্থ কি? বিশ্ববাসীর নেতা, বিশ্ববাসীদের নেতা, বিশ্ব নেতা নাকি মুসলিম খলিফা? ভেরি গুড অমি, 20টা হইলেও ঠিক আছে, বিপদ মুক্ত তুমি। ওকে, অ্যান্সার দাও বাবারা, দ্রুত একটু অ্যান্সার দিই আমরা, আমিরুল মুমিনের অর্থ কি, দ্রুত একটু বলি, এটা মানে কি?
একের বি বলতেছো, দেখি একের অ্যান্সার কি হয়। এক্স্যাক্টলি, আমরা অনেকে বিশ্ববাসী এটা ধাম করে লাগাই দিই, মানে বিশ্ববাসী না, এটা হবে তোমার বিশ্ববাসীদের নেতা, অর্থাৎ পৃথিবীর সকল যে মানুষ রয়েছে, সকল মানুষের নেতা হচ্ছে তোমার আমিরুল মুমিনিন। ডান। আগাই সামনের দিকে। এক শেষ। দুই, মানুষ স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, পংক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে? সাম্যবাদিতা, বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা নাকি অনাড়ম্বরতা? সাম্যবাদিতা, বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা নাকি অনাড়ম্বরতা? বাচ্চারা দ্রুত বলো, আর ক্লাসটা শেয়ার দাও রে বাপ। তোমাদের জন্যই বলতেছি, শেয়ার মিস মানে স্লাইড মিস, স্লাইড মিস মানে সাজেশন মিস। ওকে। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, পংক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে? ক্লাসের লাস্ট পর্যন্ত থাকলে আমি ক্লাসের লাস্টে জানাই দিব এই স্লাইডটা আদৌ তোমরা পাবা কিনা, এখন শেষ মুহূর্তে যে আমি দেখবো কয়টা কি শেয়ার হয়েছে। ওকে, ডান। অ্যান্সার দেই সবাই, দ্রুত অ্যান্সার দিই, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, সো দেখি দুইয়ের সি বলতেছো ইলমা, এর অ্যান্সার হলো কি সাম্যবাদিতা। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, সাম্যবাদিতা মানে হচ্ছে কি তোমার সবাই সবার মধ্যে সমতার বিষয়টা। মানুষের স্বর্গে, মানুষের স্বর্গ তুলিয়া ধুলায় নামিল শশী, শশী মানে হচ্ছে কি চাঁদ। মানুষ তো আসলে কখনো তোমার ভাবে আকাশে যেতে পারতেছে না, তাই চাঁদই পৃথিবীতে নেমে আসছে, এটাই বেসিক্যালি এখানে বলতেছে। তাই এটার অ্যান্সার হবে কি এ, সাম্যবাদিতা। আগাই। সমাজকর্মী মালেকা বানু তার বাসার কাজের মেয়েটাকে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ এমন কাছে আসার দিক থেকে নিজেদের মতো করে দেখেন। উদ্দীপকের মালিকা বানু দৃষ্টিভঙ্গির সাথে উমর রাধি আল্লাহর কোন দিক সাদৃশ্য হচ্ছে কি পূর্ণ? প্রথমে দেখি মানবতা, সাম্য, বিচক্ষণতা। মানবতা, সাম্য, বিচক্ষণতা। অ্যান্সার দাও। তারপরে অ্যান্সার না দিলে হবে না কিন্তু, অ্যান্সার না দিলে হবে না। আর দ্রুত হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে কমেন্টে জানাও যে ভাইয়া শেয়ার ডান। ওকে। তৌসিফ নূর, বাবা মাত্র তোমার মেসেজ দেখলাম, মাত্র মাত্র তোমার এসএমএস দেখলাম, এতক্ষণ দেখিনি। সত্যি কথা এতক্ষণ হচ্ছে কি আমি দেখিনি। ওকে, তো এটা উত্তরটা দেখি। এ আর সি নিয়ে যুদ্ধ চলছে। আচ্ছা, আমি আর যুদ্ধ করতে না দিই, খুবই সিম্পল। এখানে তোমার মানবতার বিষয়টা আসছে, সাম্য তো আমরা আগের কোশ্চেনে দেখলাম অ্যান্সার। সাম্য কখন হয়, সমতা কখন আসে? যখন তোমার মানবতাটা হইলো গিয়ে আসে। এরকম একটা জায়গায় অ্যান্সার হচ্ছে এক ও দুই। এরপর দেখি সমাজকর্মী মালেকা বানু, আচ্ছা একই প্রশ্ন। এখানে উমর ফারুক কবিতার কোন চরণে এই মালেকা বানুর সিনারিওটা ফুটে উঠছে? পরশের তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া হয়ে, বৃত্ত চলিল উঠের পৃষ্ঠে ওমর ধরিল রশি, পৃষ্ঠে ভইয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে। অ্যান্সার দাও। আমরা ম্যাক্সিমাম 15 মিনিট ক্লাস থাকবো, এরপরে ক্লাস শেষ। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই লাস্ট মোমেন্টে এসে ক্লাস ছেড়ে যেও না, ক্লাসে থাকো। এন্ড হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসটা ভালোভাবে শেষ করো। ম্যাক্সিমাম আর 15 মিনিট। ওকে, সো দেখি এমসিকিউ 4 এর অ্যান্সার দাও, এমসিকিউ নাম্বার 4। ডান, এটার অ্যান্সার হচ্ছে একটা ভৃত্য চলিল উটের পিঠে ওমর ধরিল রশি। মালেকা বানু তার যে ঘরের সহকারী, কাজের সহকারী, তাকে সেবা যত্ন করতেছে। একইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভৃত্যের সেবা যত্ন করতেছে। গেল। উমর ফারুক কবিতায় গমের ভারের সাথে সাথে কিসের তুলনা করা হয়েছে? গমের বস্তা, আটার বস্তা, দুঃখিনী মায়ের কান্না নাকি শিশুর আর্তনাদ? পাঁচের অ্যান্সার দিয়ে সবাই, পাঁচ পাঁচ পাঁচ।
ওকে, পাঁচের সি বলতেছো অনেকে, দেখি দুঃখিনী মায়ের কান্না, ভেরি গুড। এখন আমরা র্যাপিড ফায়ারের মতো যাবো, কোনো আলাদা এক্সপ্লেনেশন থাকতেছে না। উমর রাদিয়াল্লাহু আনহু কিসের বশে ন্যায়কে আমলানি করেননি? দুধের, আনন্দের, আবেগে, নেই করুণার? ছয়ের অ্যান্সার দাও, নাম্বার ছয়। আর তোমরা আশা করতেছি সবাই হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াগুলা আছে, আমাদের যে তোমার টপ, আমাদের যে প্রোমো কোড গুলো রয়েছে, ফার্স্ট টিম SSP26, এই প্রোমো কোডটা হলো গিয়ে অবশ্যই ফলো করবা। তোমরা যারা যারা এই প্রোমো কোডটা ফলো করে আমাদের কোর্সে হলো গিয়ে জয়েন করবা, তারা কিন্তু ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পেয়ে যাবা। অর্থাৎ 3,000 টাকার কোর্স এখন তোমরা 1,500 টাকায় পাবা। কি ব্যবহার করতে হবে? ফার্স্ট টিম SSP26। সালমা বলছে, ভাই আপনার দেওয়া সাজেশন কি মিল বেসিসে? সালমা, লাস্ট 6 বছরে আমার দেওয়া সাজেশনের বাইরে থেকে প্রশ্ন আসে নাই। তো সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা রাখেন এবং তোমার যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে, এবারও আমি যে সাজেশনটা দিব এখান থেকে আসবে। বাট এই দুটার ব্যত্যয় ঘটলে হয়তো আসবে না। বাট লাস্ট 6 বছর ধরে আমি যা সাজেশন দিচ্ছি এটার বাইরের থেকে একটা রচনা পর্যন্ত আসে নাই। আমি বলছি মাদকাসক্তির প্রতিকার আসবে, মাদকাসক্তির প্রতিকারই আসে। আমি বলছি কৃষিকাজে বিজ্ঞান আসবে, কৃষিকাজে বিজ্ঞানই আসছে। সো যেটা বলছি ওটাই আসবে ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর হাতে। ছয় সি বলতে, ছয় ডি, উমর রাদিয়াল্লাহু আনহু কিসের বসে নায়কে আমদানি করেনি? করুণা। উনি অ্যাকচুয়ালি কোনো করুণা দেখতেন না, করুণা করতেন না, অপরাধীকে শাস্তি পেতে হতো, যেরকম তার ছেলেকে পেতে হয়েছিল। ঠিক আছে, ডান। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই, আগাই সামনের দিকে। উমর ফারুক কেন নিজের পুত্রকে শাস্তি দিয়েছিলেন? দুর্নীতির জন্য, মদ্যপানের জন্য, অবিচারের জন্য, চারিত্রিক স্খলনের জন্য? অ্যান্সার দাও। দ্রুত অ্যান্সার দাও। দুর্নীতির জন্য, মদ্যপানের জন্য, অবিচারের জন্য, চারিত্রিক স্খলনের জন্য? আচ্ছা, তো এটার উত্তরটা দেখি আমরা সবাই। আচ্ছা, সাতের অ্যান্সার বি বলছো, মদ্যপানের জন্য, ভেরি গুড। এরপর দেখি, উমর ফারুক রাদিয়াল্লাহু তার যে সন্তানকে মদ্যপানের অপরাধে শাস্তি দিয়েছে তার নাম কি? আবু সালে, আবু আলকামা, আবু শাহামা, আবু ওবায়দা? 8-এর অ্যান্সার দাও, আট। 8 নাম্বার প্রশ্নের উত্তর দাও, 8 নাম্বার। ওকে, 8 নাম্বার অ্যান্সার হচ্ছে আবু শাহামা, ভেরি গুড। এরপর দেখি 9, কোন ঘটনা উমর রাদিয়াল্লাহু আনহু এর আইনের শাসন প্রতিষ্ঠায় চরম পরাকাষ্ঠা প্রকাশ পেয়েছে? চরম পরাকাষ্ঠা প্রকাশ পেয়েছে, কেউ কি জানো পরাকাষ্ঠা শব্দের অর্থ কি? আগে অ্যান্সার দাও, তারপরে উত্তর দিচ্ছি। কোন ঘটনা আবু শাহামার আইনের শাসন প্রতিষ্ঠায় চরম পরাকাষ্ঠা প্রকাশ পেয়েছে? পরাকাষ্ঠা শব্দের অর্থ হচ্ছে তোমার দোষের কথা বলা হচ্ছে বা কোনো খারাপ দিকের কথা বোঝানো হচ্ছে। অ্যান্সার হচ্ছে কি তোমার নিজ সন্তানকে দেওয়া দণ্ড। নিজ সন্তানকে তিনি কঠিন দণ্ড দিয়েছিলেন। তাই এই জায়গা থেকে একটা পরাকাষ্ঠা বা দোষ দেখতে পাচ্ছি। এরপরে দেখি, হাজার দেশের লোক গিয়ে কোথায় উঠেছে? খাস দরবারে, মাঠে, উঠানে, নাকি ঘরে? খাস দরবারে, মাঠে, উঠানে, নাকি ঘরে? ওকে, ঠিক আছে, আমরা সবাই এটার অ্যান্সার দিই। আহ 10-এর অ্যান্সার দিতে যাচ্ছি আমরা, 10। 9-এর অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমরা 10 নাম্বার প্রশ্ন উত্তর দিব, 10 10 10।
ঠিক আছে, 10-এর অ্যান্সার হবে তোমার খাস দরবারে। 10-এর অ্যান্সার হচ্ছে খাস দরবারে, ভেরি গুড, যারা যারা 10-এর এ বলছো ভেরি ভেরি গুড। এরপর হচ্ছে দেখি পরবর্তী যে প্রশ্নটা, উমর ফারুক কবিতায় পিরান বলতে কি বোঝানো হয়েছে? প্রাণ, পিছন, বাগান, পোশাক। প্রাণ, পিছন, বাগান, পোশাক। পিরান বলতে কি বোঝানো হয়েছে? পিরান, পিরান জলে রে। পিরান বলতে কি বোঝানো হয়েছে? প্রাণ, পেছন, বাগান, পোশাক। 11-এর অ্যান্সার দাও, 11। ওকে, 11 প্রশ্ন আছে হচ্ছে তো পোশাক, গেল। এরপর দেখি 12, খলিফা কি রেশ ধরেছে বসেছিলেন? আনা, পায়জামা, আতর, তাসবিহ। আচ্ছা, এটার আনসার তাসবিহ, এটা একদম খুব ইজি ছিল। পরের প্রশ্ন দেখি 13 নাম্বার, কবি কিসের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করেন? সেনাপতি, সোনাপতি, সোনাপাতি, চোখের পানি, তিকতির নাকি তাসবিহ? খুবই একটা পেচিলা প্রশ্ন, অ্যান্সার দাও। কবি কিসের মাধ্যমে উমর ফারুককে হলো কে স্মরণ করেন? সোনাপাতি, চোখের পানি, তিকতির নাকি তাসবিহ? 13-এর অ্যান্সার দাও, 13। সবাই 13 নাম্বার প্রশ্ন উত্তর দাও, 13। 13 নাম্বার প্রশ্ন উত্তর চাচ্ছি সবার কাছে, 13 নাম্বার, 13 নাম্বার, নাম্বার 13। আমরা 11 পেয়ে গেছি, 12-র আমাদের অ্যান্সার করা লাগবে না, 13-র উত্তর দাও। ওকে, এই তো পেয়ে গেলাম 13-র বি। দেখি এটার অ্যান্সার, এক্স্যাক্টলি 13-র হচ্ছে কি বি। যারা যারা আমার সাথে সবগুলো সলভ করতেছে ভাই, ওদের জীবন সহজ হয়ে গেছে। একটা মজার কথা ভাই, তোমরা তো এই লাইফ ক্লাসে শুয়ে শুয়ে করতে পারে, এমন তো না বসে বসে করতে হচ্ছে। শুয়ে শুয়ে করবার, প্রশ্নগুলো সলভ করবে, অ্যান্সার দিবা, কমেন্ট, ইজি একটা কাজ না? আমার তো বসে বসে পড়ানো লাগতেছে। সো ইজি কাজটা কেন যে কঠিন বানাও তোমরা? ওকে, সো দেখি, মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত উচ্চাঙ্গ কি বলে? আজান, পপিয়ার ডাক, চকতির গান। 14-র বি বলতেছ নাকি? বাট না, মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত উচ্চাঙ্গকে কি বলো? ধ্বনিত, মুয়াজ্জিন কোন গান গায়? ওখানে আজান দেয়, ঠিক আছে? ওখানে তোমার কি দেয়? আজান দেয়। সো এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, আনসার হবে কি এ। গেল। 15 নাম্বার, ইসলাম যে যে পরশমানিক তাকে যে পেয়েছে খুঁজি, এখানে পরশমানিক বলতে কি বোঝানো হয়েছে? পরশ পাথর বিশেষ, যার স্পর্শে তুচ্ছ কিছু মূল্যবান হয়ে ওঠে, ইসলামের সংস্পর্শে এসে যারা সোনার মানুষে পরিণত হয়েছে। 15 অ্যান্সার দাও, 15। আমি 15 অ্যান্সার দিয়ে দিই, তাই না? আমি 15 অ্যান্সার দিয়ে দিলাম, দেখা যাক কি হয়, হয় কিনা। ওকে, আচ্ছা, 15 উত্তর কি হচ্ছে? 1, 2 ও 3, ঠিক আছে। পরশ পাথর বিশেষ, অর্থাৎ এটা অত্যন্ত হলো গিয়ে মূল্যবান, যার স্পর্শে তুচ্ছ কিছু মূল্যবান হয়ে উঠে, পরশ পাথরের স্পর্শে, ইসলামের সংস্পর্শে এসে মানুষ সোনার মানুষে পরিগণিত হয়ে যায়, ঠিক আছে। ওকে, ডান। আগাই তাহলে সামনের দিকে, আমাদের কিন্তু প্রায় শেষ দিকে, আর হচ্ছে গিয়ে তোমার 10টা এমসিকিউ আছে, তারপর শেষ। সে আগুন তাতে ধই ধই ফোটে বালুকা মধুর পরে, এখানে কবি সৃষ্টি করেছেন যুদ্ধের যাতনা, চিত্রকল্প, অনুতাপের দুর্নদ। এমসিকিউ 16 অ্যান্সার দাও, এমসিকিউ নাম্বার 16। এমসিকিউ নাম্বার 16 উত্তর দাও, এমসিকিউ নাম্বার 16। আর দুঃখের বিষয়, লাস্ট মোমেন্টে এসে কেউ আর ক্লাস শেয়ার করতেছে না, হায় রে। ঠিক আছে, এমসিকিউ নাম্বার 16। রেহানা বলছে ভাই শুয়ে আছে, ভেরি গুড। না, শিমুল শুয়ে আছে, রেহানা খাটে বসে আছে, ভালো। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে, 15 মিনিটের মধ্যে 10 মিনিট চলে গেছে, আর 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, তো এটার অ্যান্সার কি? 16 নাম্বার প্রশ্নের,
আচ্ছা, এক সেকেন্ড। ওকে, আমাদের যে 16 নম্বর প্রশ্নটা রয়েছে, 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি তোমার এটাতে গেল। এরপর 17, এ কেমন আদর্শ তব তুমি, এই আবেগের মধ্য দিয়ে খলিফা প্রকাশ করেছেন তার মানব প্রেমে চেতনা, খোদাভীতির প্রেরণা, সাম্যবাদী চেতনা, নিচের কোনটি সঠিক? কেমন এ আদর্শ তব তুমি, এই আবেগের মধ্য দিয়ে খলিফা প্রকাশ করেছেন তার মানব প্রেমে চেতনা, খোদাভীতির প্রেরণা, সাম্যবাদী চেতনা, নিচের কোনটা সঠিক? এ কেমন আদর্শ তব তুমি। কি? জারিন মির্জা, বললাম তোমার নাম, ইয়েস। আচ্ছা, ওকে, একটু অ্যান্সার দিই আমরা। হ্যাঁ, 16 নম্বর একটু বুঝাই দিন হাইবা সিদ্দিকা। ওকে, আমি তোমাদেরকে বুঝাই। যে আগুন তাতে ধুই ধুই ফেটে বালুকা মথুরা পড়ে, এখানে কবি সৃষ্টি করেছেন যুদ্ধের যাতনা, অনুতাপের দুর্নদ, চিত্রকল্প, এটা তোমার হচ্ছে না। ওকে, আমি তোমাকে বলি। আমাদের যে উমর রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতেন, রাইট? এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে তার ছেলে মদ পান করেছেন দেখে তার ছেলেকে হলো কি তোমার কঠিন একটা হলো শাস্তি দিয়েছেন। তাই এখানে আসলে তিনি যুদ্ধ করেছেন, এখন যুদ্ধ করে যাতনা পেয়েছেন। কেন যাতনা পেয়েছেন? তিনি তার নিজের ছেলেকে এত শক্ত একটা শাস্তি দিয়েছেন, তার কি মনের ভিতরে কষ্ট লাগে নাই? তার বুকের ভিতরে কি আগুনটা জ্বলে নাই? তিনি কি হলো কষ্ট ধ্বংস হয়ে যান নাই? অবভিয়াসলি হয়েছেন। বাট তাও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি যুদ্ধ হলো করেছেন। তাই এটার অ্যান্সার হচ্ছে কি তোমার এক। চিত্রকল্প, এখানে কোনো চিত্রকল্প বা ড্রয়িং বা হচ্ছে কোনো প্লট আঁকা হয় নাই, তাই এখানে 2 নাম্বারটা হচ্ছে না। এরপরে দেখি হচ্ছে কি তোমার 3 নাম্বারটা। আমি যদি 3 নাম্বারটা হলো কি ব্যাখ্যা করতে নেই, 3 নাম্বার ব্যাখ্যা করার সময় আমার হলো একটা শব্দের তোমার এক সেকেন্ড। আচ্ছা, আমি যদি হলো কি চিন্তা করি, আমার এখানে এই একটা শব্দের হলো কি মিনিং বুঝতে হবে। একটা হলো কি অনুতাপ, আর একটা হচ্ছে তোমার দুর্নদ। এখানে দুর্নদ বলতে কি বোঝানো হচ্ছে, যেটা হলো কি অত্যন্ত হলো গিয়ে কঠিন, বা হচ্ছে কি তোমার অনেক হচ্ছে কি তোমার দুর্ধর্ষ। দেখা যাচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু আসলে প্রচন্ড পরিমাণের ন্যায়পরায়ণ শাসক ছিলেন। সো তিনি তার সন্তানকে যে শাস্তি দিচ্ছেন এ নিয়ে তার অনুতাপ হবে, হাহাকার হবে, হতাশা হবে, এরকম কিছুই হচ্ছে না। তিনি নিজেকে সংবরণ করে রেখেছেন। তাই যেই আগুন তাতে ধই ধই ফোটে বালুকা মধুর পরে, এটার অ্যান্সার হবে কি তোমার 1 আর 3। এবার কি আমরা ক্লিয়ার 16 নম্বর প্রশ্নটা? যাদের 16 নম্বরে ডাউট ছিল, আমরা এই ক্লিয়ার হতে পেরেছি বাচ্চারা? যাদের 16 নম্বরে ডাউট ছিল আমরা এই ক্লিয়ার সবাই? ওকে, এখানে কোনো চিত্রকল্প তো ফুটিয়ে তোলা হয়নি সালমা, এখানে কি কোনো চিত্রকল্প হলো কি আসছে? চিত্রকল্প তো আসে নাই। 17 কি? 17-এর অ্যান্সার, সালমা হয়তো 17টা বলতেছিল, 17-এর অ্যান্সার ডি, ঠিক আছে। 17-এর অ্যান্সার হচ্ছে কি ডি। এরপর দেখি 18, মানুষ হইয়া মানুষের পূজা, মানুষের অপমান, তাই। ও ইয়েস ভাই, ক্লিয়ার, ভেরি গুড। ভাই আমি এই যে 26-এ চলে আসলে আপনার ক্লাস, হাই হাই, 26-এর সিনিয়ররা চলে আসছে, এই হাই 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 হাই। আচ্ছা, মানুষ হইয়া মানুষের পূজা, মানুষের অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠালে ফরমান, উক্ত আইনের সূচিতে প্রতিফলিত মর্মার্থ, আইন সবার জন্য সমান, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নির্ভীক, খালেদ ছিলেন দয়ালু, কোনটা হবে সঠিক? দ্রুত বলো। দ্রুত অ্যান্সার দাও রে বাবারা, দ্রুত অ্যান্সার দাও, না দিলে যে কি হবে। দ্রুত অ্যান্সার দাও সবাই, দ্রুত। 18 বলতেছো এ নিহারিকা, রুবি বলতেছে 18 ডি, আরিবা বলতেছে 18 এ। আচ্ছা, এটার আনসার হচ্ছে 18 এ। ভেরি গুড। আইন সবার জন্য সমান, দেখো, মানুষ হয়ে মানুষের পূজা, মানুষের অপমান, তাই মহাবীর খালেদে তুমি পাঠালে ফরমান। অর্থাৎ মহাবীর খালেদ কি করছে? তোমার হচ্ছে মানুষের পূজা করছে।
এখন মানুষ হয়ে মানুষকে পূজা করতে মানুষ অপমান করতেছো, তাই মহাবীর খালেদ অনেক বড় বীর, তাকে তুমি ফরমান পাঠাইছো, তলব করছো, তার মানে তাকে আসছে যে মহাবীর, এই জন্য তাকে তোয়াক্কা করা নেই, স্পেশাল কোনো সুযোগ সুবিধা দেওয়া নেই। তাই এরকম একটা জায়গা থেকে যদি আমি চিন্তা করি, এটার অ্যান্সার হবে শুধুমাত্র এ। ঠিক আছে, ডান। এরপর দেখি, উমর ফারুক কবিতায় উল্লেখিত চরিত্র হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে ওয়ালিদ, মুয়াবিয়া। নিচের কোনটা সঠিক? এমসিকিউ নাম্বার 19। সবাই যদি ফার্স্ট টাইম এসএসসি 26 এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে আমাদের এসএমপির কোর্সে ফ্ল্যাট 25 ফ্ল্যাট 50%, অর্থাৎ 3000 টাকার কোর্স 1500 টাকায় পাবা মাত্র। ওকে, সো দেখি এটার আনসার কি হবে। ডান, এটার আনসার হবে কি এক ও হচ্ছে কি তোমার দুই। এক ও হচ্ছে কি তোমার দুই। খালিদ ইবনে ওয়ালিদ, মুয়াবিয়া নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে কি বলা হয় নাই। এরপর দেখি এমসিকিউ নাম্বার 20। বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শ, ন্যায়পরায়ণতা, মানবতাবোধ ও অজেয়তা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনটা পাওয়া গিয়েছে? অ্যান্সার দাও। মানুষজন দ্রুত অ্যান্সার দাও, আর আমি আর মাত্র 5টা শেয়ার চাই, ক্লাস আছে আর শেষ 5 মিনিট। শেষ 5 মিনিট আমি আর 5টা শেয়ার চাই। ওকে, 18-র কত একজন জিজ্ঞাসা করছে, 18-র অ্যান্সার হচ্ছে কি এ। আমাকে 20-এর অ্যান্সার দাও, আর শেষ 5 মিনিটে 5টা শেয়ার চাই, শেয়ার দিয়ে বলো ভাইয়া শেয়ার ডান। কুল। সো দেখি এটার অ্যান্সার হচ্ছে তোমার এক ও দুই, কি তোমার বীরত্ব, কোমলতা ও সাম্যবাদী আদর্শ ও ন্যায়পরায়ণতা। ঠিক আছে, ডান। কুল। আগাই সামনের দিকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদের অপরাধে যারা শাসন করেন, তিনি অশ্ববিবাসী ছিলেন, দায়িত্বশীল ছিলেন, সাহাবী রক্তের ছিলেন। এটার অ্যান্সার হচ্ছে কি এক দুই ও তিন, অর্থাৎ তিনি অশ্ব বা ঘোড়ার ব্যবসা করতেন, তিনি দায়িত্বশীল ছিলেন, সাহাবী রক্ত ছিলেন, অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পুত্র ছিল। এরপর দেখি আমাদের 20 নাম্বার। উমর ফারুক কবিতায় কবি তুলে ধরেছেন হযরত উমরের চারিত্রিক মাধুর্য, জীবন সেবা, নাকি শাসন ব্যবস্থা? আচ্ছা, 19 নাম্বারটা বুঝতে চাচ্ছ একজন, ওকে, তোমরা ওটার আনসার দাও। দেখো, এখানে তোমার তো মানে ইয়ার কিছু নেই, পুরা কবিতার মধ্যে কারা কারা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর নাম বলা হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদের নাম বলা হয়েছে, তোমার ওয়াবিয়ার নাম তো বলা হয় নাই। ঠিক আছে, মুয়াবিয়ার নাম তো বলা হয়, তার মানে অ্যান্সার হচ্ছে কি এক এবং দুই। ওকে, সাদিক চৌধুরী বুঝতে পারছো এবার, মানে কোন কোন ক্যারেক্টার এখানে আছে, দ্যাটস ইট, আর কিছু না। এরপর দেখি পরবর্তীতে, আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না। উমর ফারুক কবিতায় এটা আজকে আমাদের আজকে লাস্ট প্রশ্ন এটা। উমর ফারুক কবিতায় কবি তুলে ধরেছেন হযরত উমরের চারিত্রিক মাধুর্য, জীবন সেবা, শাসন ব্যবস্থা। লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে তোমার এক ও দুই। কবি ধরেছেন তোমার হচ্ছে তার যে চারিত্রিক মাধুর্যের বিষয়টা রয়েছে, জীবন সেবার যে বিষয়টা হলো গিয়ে রয়েছে, এন্ড হলো তার যে শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থাটা এখানে বেসিক্যালি আসছে। তো এটা তোমার এক ও দুই না, যারা যারা এটার অ্যান্সার হলো গিয়ে এক দুই ও তিন দিয়েছো, তাহলে এটা বেসিক্যালি সঠিক। ওকে, দাঁড়ান এক সেকেন্ড, আমি হয়তো কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে, এটা আমি এটা ঠিক করে দিচ্ছি। ডান, এটার অ্যান্সার এক দুই ও তিন। ঠিক আছে, বিশের অ্যান্সার হবে কি তিনটাই। সো বেসিক্যালি আমাদের এতটুকুই। আমাদের আজকের এই ক্লাসটা হলো অলমোস্ট নিয়ার টু হলো কি এন্ড। তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে একটু বলো তো।
আচ্ছা, স্লাইড পাবা কিনা সবাই জিজ্ঞাসা করতেছে, আমি এখন বেসিক্যালি দেখবো তোমাদেরকে আমি যে টার্গেটটা দিয়েছিলাম তোমরা সবাই টার্গেটটা অর্জন করতে পেরেছো কিনা। আমি আগে স্ক্রিনশট হলো অফ করি। ফার্স্ট অফ অল দেখো যে ক্লাস শেষ, ধন্যবাদ, স্লাইড চলে আসছে। ওকে, প্রথমত আমার তোমাদের উদ্দেশ্যে জাস্ট দুইটা কথা বলো, 2 মিনিটের মধ্যে আমি ক্লাস শেষ করে দিব। তার আগে তোমাদের উদ্দেশ্যে আমার দুটো ছোট্ট কথা আছে। ফার্স্ট অফ অল তোমাদের আজকে ইমেন্স লেভেলের আমি রেসপন্স দেখছি, সবাই খুব ইন্টারেস্টেড হয়ে ক্লাস করছো, তারাই পড়ে আসে, আমি নিজে তারাই পড়ে দেখো, এখনো পাঞ্জাবি পড়ে আছে, আমি পাঞ্জাবি ছাড়তে পারিনি, জাস্ট হলো তারাই পড়ে এসেই মুখটা ধুয়ে আমি বসে গেছি ক্লাস নিতে। তো আলহামদুলিল্লাহ তোমাদের সাথে ক্লাস নিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। ইউজুয়ালি আমি তোমাদের সিনিয়র যে ভাই আপুরা রয়েছে এইচএসসি লেভেলের তাদের ক্লাস নেই, বাট প্রত্যেকবার এসএসসি রাখ দিয়ে আমি তোমাদের ব্যাচের ক্লাস নেই। এন্ড তোমাদেরকে হচ্ছে পার্টিকুলারলি আমি যে সাজেশন গুলা দিই ওই সাজেশনের বাইরে আমি লাস্ট 6 বছরের প্রশ্ন আসে দেখিনি। তো আমি এটা আশা করতে পারি এবছরও তাই হবে। এবং আজকে যে স্লাইডটা ছিল এই স্লাইডটা একটা মাস্টার স্লাইড। এই মাস্টার স্লাইডটা থেকেও তোমাদের কিন্তু কমন আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পার্টিকুলারলি কমন আসবে কোন জায়গায় জানো? জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নে। সো আমি এখন দেখি তোমাদের হচ্ছে কি লাস্ট কত হলো। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে যে টার্গেটটা দিয়েছিলাম 300 শেয়ারের, আমাদের টোটাল শেয়ার আসে 339টা। সো অবভিয়াসলি আমি তোমাদেরকে আগামীকাল সকাল 10টায় এই গ্রুপে রেড ব্যাকগ্রাউন্ড একটা পোস্ট দিব। ওই পোস্টের কমেন্ট সেকশনে গেলে তোমরা একটা হলে গিয়ে একটা লিঙ্ক পাবা, লিঙ্কে ঢুকবা, ফর্মটা ফিল আপ করবা, স্লাইডটা পেয়ে যাবে। আমি সবার জন্য স্লাইডটা উন্মুক্ত করে দিলাম, ঠিক আছে? সো এটা টিম ওয়ার্ক ছিল, তোমরা সবাই মিলে সব ফ্রেন্ডদেরকে ধরে আনছো, ক্লাসে শেয়ার করছো, খুব ভালো লেগেছে। তো গিফট হিসেবে আগামীকাল সকাল 10টায় এই ক্লাস স্লাইডটা পেয়ে যাচ্ছ। সবাই কি খুশি? একটু কাইন্ডলি কমেন্টে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ মারিয়াম। আচ্ছা, সো মোটামুটি এতটুকুই। তাহলে ইনশাল্লাহ আমরা কি আজকের ক্লাসে শেষ করতে পারি? ও, তোমাদের একটু ফিডব্যাক নেই, তোমাদের ক্লাসটা কেমন লাগছে? ক্লাস লাইট পাচ্ছ? প্রথম কথা, ক্লাস লাইট পাচ্ছ আগামীকাল সকাল 10টায়? ওকে, তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে? এই দুইটা টপিক তোমরা ক্লিয়ার হয়ে গেছো না? কারোর কোনো ইস্যু আছে এই দুটো টপিকে? ওকে, কুল। সো হোপফুলি তোমাদের কারোর আর তেমন একটা হলো কি সমস্যা নাই। যেহেতু তোমরা মোটামুটি হচ্ছে কি সবাই ক্লিয়ার, তাহলে আমাদের আজকে যে ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। আমাকে জাস্ট আর একটা মিনিট টাইম দাও, স্লাইড শেয়ারটা অফ করেই তোমাদের ক্লাসটা শেষ করতেছি। ওকে স্টুডেন্টস, সো সি ইউ ডে আফটার টুমরো, অর্থাৎ শুক্রবার রাত 10:30টায় আমি আবার তোমাদের বাংলা প্রথম পত্রের একটা ক্লাস নিব। সো টিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। স্লাইড পাচ্ছ আগামীকাল সকাল 10টায়।